মুম্বাইয়ের বন্দর শহরে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মাঝে রাস্তার দুপাশের গাছগুলো যেন মাতাল মানুষের মতো দুলছিল। অর্জুন শর্মা তখনও তার পুরনো জীর্ণ মোটরসাইকেলের হাতল শক্ত করে ধরেছিল, যাতে সে তার শেষ অর্ডারটি পৌঁছে দিতে পারে। ২৬ বছরের এই যুবকের মুখমণ্ডল ছিল কষ্টের ছাপযুক্ত, কিন্তু চোখ ছিল তীক্ষ্ণ। তার গোটা জীবনটাই যেন এই পুরনো মোটরসাইকেলের সিটে সীমাবদ্ধ ছিল। সে কি জানত যে আজ রাতের এই অ্যাক্সিলারেটর তার ভাগ্যকে এক এমন মোড়ে নিয়ে যাবে যেখান থেকে ফেরা অসম্ভব হবে? তার পুরনো হিরো বাইকের হলুদ দুর্বল হেডলাইট বৃষ্টির সাদা চাদর ভেদ করছিল। বিশাল জলরাশির মাঝে তা মিটমিট করছিল, যেন এখনই নিভে যাবে। অর্জুন চোখ সরু করল, বৃষ্টির সেই ফটাগুলির ওপার দেখার চেষ্টা করল, যা সূচের মতো তার মুখে বিঁধছিল। হঠাৎ রাস্তার ধারে উথলে ওঠা নর্দমার ঠিক পাশেই এক কালো ছায়া তার চোখে পড়ল। বিপজ্জনক রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জুনকে তৎক্ষণাৎ ব্রেক কষতে বাধ্য করল। চাকা কাদায় পিছলে গেল এবং মোটরসাইকেলটি টলমল করে প্রায় রাস্তাতেই পড়ে যাচ্ছিল। অর্জুনের বুক ধুকপুক করছিল। এই বাইক ট্যাক্সির কাজে গভীর রাতের ফাঁদ কোনো নতুন বিষয় ছিল না। এটা হয়তো ডাকাতির জন্য সাজানো কোনো নাটক বা কোনো আইনি ঝামেলা, যেখানে তার মতো গরিব মানুষের ফেঁসে যাওয়া মানেই কেবল সর্বনাশ। তার মন বলল, অ্যাক্সিলারেটর ঘোরাও এবং এগিয়ে যাও, এমন ভান করো যেন কিছুই দেখনি, বাড়ি গিয়ে শান্তিতে ঘুমাও। কিন্তু এক অনাথের বিবেক, যে রাস্তার কোণে ক্ষুধা আর ঠান্ডা সহ্য করেছে, তার কানে বাতাসের শোঁ শোঁ শব্দের চেয়েও জোরে চিৎকার করছিল। অর্জুন ঠোঁট কামড়ালো, স্ট্যান্ড নামালো এবং হাঁটু পর্যন্ত ভরা জলে ঝাঁপ দিল। তার সামনে ছিল এক যুবতী মেয়ে, যার মুখ রক্তাল্পতার কারণে সাদা হয়ে গিয়েছিল আর ঠোঁট ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল। কিন্তু যে জিনিসটি অর্জুনকে স্তব্ধ করে দিল তা হলো তার স্কার্টের নিচের অংশ, যা গাঢ় লাল রঙে সিক্ত ছিল এবং বৃষ্টির জলে মিশে এক ভয়ঙ্কর ধারা তৈরি করছিল। সে গর্ভবতী ছিল। অর্জুনকে ডাক্তার হওয়ার দরকার ছিল না এটা বোঝার জন্য যে পরিস্থিতি কতটা গুরুতর। দুটি মানুষের জীবন তার ছেঁড়া জুতোর সামনে এক সুতোয় ঝুলছিল। ভাবার সময় ছিল না। অর্জুন তার ডেলিভারি বক্সটি একপাশে ছুঁড়ে ফেলল, এই চিন্তা না করেই যে কাল তাকে গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। সে তার পরনের রেনকোটটি খুলে মেয়েটিকে ঢেকে দিল, যাতে সে একটু উষ্ণতা পায়। সে তার হাত তার কাঁধ এবং হাঁটুর নিচে ঢুকিয়ে পুরো শক্তি দিয়ে তাকে তুলে নিল। তার শরীর ছিল ছুঁড়ে ফেলা পুতুলের মতো ঠান্ডা এবং শিথিল, যা অর্জুনকে কাঁপিয়ে দিল। সে কোনো মতে তাকে পেছনে বসালো এবং জিনিসপত্র বাঁধার দড়ি দিয়ে তাকে নিজের পিঠের সাথে শক্ত করে বেঁধে নিল, যাতে সে পড়ে না যায়। সাহস রাখো বোন, ঘুমোবে না, প্লিজ ঘুমোবে না, অর্জুন বৃষ্টিতে চিৎকার করল। তার কণ্ঠস্বর বাতাস এবং এক অজানা ভয়ে কাঁপছিল। বেচারা পুরনো বাইকটি ৩ জনের বোঝা বইছিল, যার মধ্যে মেয়েটির পেটের ছোট্ট প্রাণটিও অন্তর্ভুক্ত ছিল। জল এক্সস্ট পাইপ পর্যন্ত ভরে গেল। বাইকটি কাঁসার শব্দ করল এবং মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল। অর্জুন রাগে গর্জন করে উঠল। সে বাইক থেকে নামল, ২ হাত দিয়ে হ্যান্ডেল শক্ত করে ধরল এবং নিজের রোগাপাকিলা পা দিয়ে সেই বাইক ও অজ্ঞান মহিলাকে জলের সবচেয়ে গভীর অংশ থেকে ঠেলতে লাগল। নর্দমার কালো দুর্গন্ধযুক্ত জল তার মুখ এবং পোশাকে ছিটকে পড়ছিল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। তার মনে এই সময় শুধু একটাই চিন্তা ছিল, যে কোনো মূল্যে হাসপাতাল পৌঁছানো চাই। ঘাম বৃষ্টির জলের সাথে মিশে গেল এবং তার ঠোঁটের কোণে নোনতা স্বাদ রেখে গেল। প্রায় ২০ মিনিট ধরে সেই নির্জন রাস্তায় মৃত্যুর সাথে লড়াই করার পর মুম্বাই জেনারেল হাসপাতালের লাল ক্রস চিহ্ন এক রক্ষাকারী বাতিস্তম্ভের মতো দেখা দিল। অর্জুন সোজা ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে গেল, স্ট্যান্ডে লাথি মারল এবং ডাক্তারদের ডাকতে ডাকতে দৌড়াল। রাতের ডিউটিতে থাকা নার্সরা চমকে উঠল এবং দ্রুত একটি স্ট্রেচার বাইরে আনল। মেয়েটিকে দ্রুত ইমার্জেন্সি রুমে নিয়ে যেতে দেখে এবং কাচের দরজা বন্ধ হতেই অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার হাত পা কাঁপছিল এবং সে ঠান্ডা টাইলসযুক্ত মেঝেতে বসে পড়ল। কিন্তু তার সততার পরীক্ষা কেবল শুরুই হয়েছিল। কিছুক্ষণ পর এক নার্স গম্ভীর মুখে বাইরে এলো। তার হাতে কিছু কাগজপত্র ছিল। সে কাদামাখা ভেজা অর্জুনকে দয়া এবং সন্দেহের মিশ্রিত দৃষ্টিতে দেখল। আপনি কি রোগী অদিতি সিংয়ের আত্মীয়? নার্স সেই পরিচয়পত্রের নাম দেখে জিজ্ঞাসা করল, যা সে মেয়েটির ব্যাগ থেকে পেয়েছিল। অর্জুন টলতে টলতে দাঁড়ালো এবং নিজের মুখ মুছল। জি না, আমি একজন বাইক ট্যাক্সিওয়ালা, আমি তাকে রাস্তায় অজ্ঞান দেখে এখানে নিয়ে এসেছি। নার্স তার ভ্রু কুঁচকাল। তার অবস্থা খুব গুরুতর, গর্ভপাতের ঝুঁকি আছে, খুব বেশি রক্তক্ষরণ হয়েছে এবং জরায়ুর গুরুতর ক্ষতি হয়েছে। মা এবং শিশু উভয়কেই বাঁচাতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে, কিন্তু তাদের কাছে কোনো নগদ টাকা নেই এবং তার ফোন ভেঙে গেছে ও চালু হচ্ছে না। হাসপাতালের নিয়ম অনুযায়ী আপনাকে কমপক্ষে ৩০,০০০ টাকার জরুরি সার্জারি এবং ভর্তির ফি জমা দিতে হবে। ৩০,০০০ টাকা।
এই অঙ্ক অর্জুনের মস্তিষ্কে বিদ্যুতের মতো আঘাত করল। বাইরের ধনী লোকদের জন্য এটা হয়তো একটা পার্টি বা একটা হ্যান্ডব্যাগের দাম হবে, কিন্তু অর্জুনের জন্য এটা তার চামড়া, ঘাম এবং চোখের জল ছিল, যা হয়তো বহু বছরের কষ্টের পরেও জমা হতো না। ম্যাডাম, প্লিজ আগে জীবন বাঁচান, মানুষের জীবন বেশি জরুরি। অর্জুন তোতলাল করল। তার কণ্ঠে মিনতি ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা করছি, কিন্তু সার্জারির জন্য রক্ত, ওষুধ এবং একটি টিমের প্রয়োজন। আপনি যদি ভর্তির প্রক্রিয়া শেষ করে টাকা জমা না দেন, তবে আমরা দামি ওষুধ বের করতে পারব না। আপনি তাদের পরিবারের সাথে যোগাযোগ করুন, অথবা আপনি কি সাহায্য করতে পারেন? নার্স তার দিকে তাকালো। তার কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু সে নিয়মে অটল ছিল। অর্জুন তার পকেট হাতড়াল এবং ভেজা, ভাঁজ করা নোটের একটি তারা বের করল। ৩২৫ টাকা। সারা দিন কঠোর পরিশ্রম করার এবং রাতের খাবার না খাওয়ার পর তার কাছে কেবল এটাই ছিল। সে সেই নোটগুলো দেখল এবং তারপর ইমার্জেন্সি রুমের দরজা, যেখানে লাল বাতি জ্বলছিল। অসহায়ত্বের অনুভূতি তার গলা পর্যন্ত চলে এলো। সে করিডোরে দৌড়াল। কাঁপতে থাকা হাতে তার কিছু বন্ধুকে ফোন করল, যারা মজুরির কাজ করত, কিছু পরিচিতদেরও। কিন্তু জবাবে তাকে হয় লম্বা রিং শুনতে হলো, নয়তো রূঢ় প্রত্যাখ্যান। পাগল হয়েছিস নাকি অর্জুন? এই মুহূর্তে কার কাছে টাকা আছে? আর তুই কেন অন্যের ঝামেলায় পড়িস? ছেড়ে দে ওকে। আমি নিজেই খুব অভাবে আছি। আমার বউ বাচ্চারা অভুক্ত। এই শব্দগুলো ঠান্ডা জলের থাপ্পড়ের মতো তার মুখে লাগল। অর্জুন ফোন কেটে দিল। দেওয়ালের সাহারে পিছলে নিচে বসে পড়ল। সে কি কাউকে এখানে পর্যন্ত বাঁচানোর পর কেবল টাকা না থাকার কারণে মরতে দেবে? তার বিবেক তাকে এমনটা করার অনুমতি দিচ্ছিল না। তার নজর হঠাৎ হাসপাতালের বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা তার হিরো বাইকের ওপর পড়ল। এটাই সেই বাইক যা তার বাবা এক গুরুতর রোগে মারা যাওয়ার আগে তার জন্য রেখে গিয়েছিল। এটা তার জীবিকার উৎস ছিল, তার সবচেয়ে ভালো বন্ধু, তার চলমান বাড়ি, এই দুনিয়ায় টিকে থাকার জন্য তার একমাত্র ভরসা। এটা হারানোর অর্থ ছিল যে সে সত্যি সত্যি বেকার এবং খালি হাতে হয়ে যাবে। এক জবরদস্ত অভ্যন্তরীণ সংঘাত শুরু হল। একদিকে একটি পবিত্র স্মৃতিচিহ্ন এবং তার জীবিকার উৎস ছিল, আর অন্যদিকে দুটি প্রাণ যা মৃত্যুর অপেক্ষা করছিল। ডিউটি রুম থেকে নার্সের কণ্ঠস্বর এলো, রক্তচাপ দ্রুত কমে যাচ্ছে। হেড ডক্টর পরিবারের লোকদের অপারেশনের জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করতে এবং টাকা জমা দিতে বলছেন। এই আওয়াজ অর্জুনের হৃদয়ের দ্বিধার শেষ ডোরটিকে কেটে দিল। সে তার ঠোঁট এত জোরে কামড়াল যে রক্ত বেরিয়ে এলো এবং বৃষ্টিতে তার মোটরসাইকেলটিকে রাস্তার অন্যদিকে ঠেলতে লাগল। হাসপাতালের গেটের সামনে ইমান নামের এক বন্ধকের দোকান ছিল, যার মিটমিটে এলইডি লাইট সেই অসহায় রোগীদের পরিবারের উপহাস করছিল, যারা টাকার অভাবে ভুগছিল। দোকানের মালিক ছিল এক মোটা লোক, যার গলায় কুকুরের চেনের মতো মোটা সোনার চেন ছিল, এবং সে পা ছড়িয়ে টিভি দেখছিল। সে অর্জুনের করুণ অবস্থা এবং পুরনো মোটরসাইকেলটিকে দেখল এবং ঘৃণা ভরে হাসল। এই বাতিল মালকেও বন্ধক রাখতে এসেছিস? ইঞ্জিনের শব্দ ট্র্যাক্টরের মতো, আর তার ওপর জলে ডুবে আছে। এটা তো কেবল লোহা ব্যাটা। অর্জুন তার মুষ্টিবদ্ধ করল, রাগ দমন করার চেষ্টা করল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমার বাইকের ইঞ্জিন অরিজিনাল, কখনো খোলা হয়নি। আপনি প্লিজ এর দাম লাগান। আমার কারো জীবন বাঁচানোর জন্য এক্ষুনি টাকার দরকার। দোকানের মালিক বাইকের চারপাশে ঘুরল, টায়ারে এক লাথি মারল এবং রূঢ়ভাবে বলল, ৫,০০০ শেষ দাম। রাখতে হলে সাইন কর, না হলে যা। ৫,০০০? অর্জুন চমকে উঠিল। আঙ্কেল, এই বাইক কমপক্ষে ১২-১৩ হাজার টাকার। ৫,০০০-এ কি হবে? তো চলে যা। এই বৃষ্টিতে আমি তোর জন্য দরজা খুলেছি, এটাই অনেক। ৫,০০০-এর ওপর সুদও খুব বেশি লাগবে, ১০০ টাকা প্রতি ১,০০০ টাকা প্রতিদিন। অর্জুন দেওয়ালে লাগানো ঘড়ি দেখল। সময় সেই মেয়েটির প্রতিটি শ্বাস কেড়ে নিচ্ছিল। তার আর কোনো উপায় ছিল না। সে তার পকেট থেকে তার টাচস্ক্রিন ফোনটি বের করল, যা অর্ডার নেওয়া এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করার তার একমাত্র উপায় ছিল, তার দ্বিতীয় সবচেয়ে দামি জিনিস। এই ফোনটিও নিয়ে নিন। আপনি কি আমাকে মোট ১৫,০০০ টাকা দিতে পারেন? আমি আপনার কাছে মিনতি করছি। অর্জুনের কণ্ঠস্বর প্রায় আর্তনাদের মতো হয়ে গিয়েছিল। তার মতো অভিমানী মানুষকে, যে কখনো কারো সামনে মাথা নত করেনি, আজ এক অসৎ ব্যবসায়ীর সামনে ঝুঁকতে হল। দোকানের মালিক ফোনটি নিল, কিছুক্ষণ ব্যবহার করল এবং খারাপ মুখ করল, কিন্তু তবুও মাথা নাড়ল। ঠিক আছে, মানলাম যে তুইও জেদি। ১৫,০০০, এখানে সাইন কর। ১ মাসের মধ্যে না ছাড়িয়ে নিলে আমি এটাকে বিক্রি করে দেব, তখন অভিযোগ করিস না। অর্জুন কলম ধরল, তার কাঁপতে থাকা হাতে বন্ধকের কাগজে স্বাক্ষর করল। তার হাতের লেখা এমন লাগছিল যেন তার হৃদয়ে আঁচড় কাটছে। সে নোটের তারাটি নিল এবং প্রতিটি নোট সোজা করল।
যখন সে বাইকের চাবি দোকানের মালিককে দিল, অর্জুন তা এক মুহূর্ত বেশি ধরে রাখল। সে বাইকের সিটটি আলতো করে চাপড়াল এবং মনে মনে তার প্রয়াত বাবার কাছে ক্ষমা চাইল। সে তার সেই পুরনো বন্ধুর কাছে ক্ষমা চাইল, যে বছরের পর বছর তার সাথে বৃষ্টি ও রোদে ছিল। আমি তোকে ফিরিয়ে আনব, আমি তোকে অবশ্যই ফিরিয়ে আনব, অর্জুন নিজেকে বলল। তার চোখ জ্বলছিল। সে বন্ধকের দোকান থেকে দৌড়ে বেরিয়ে এলো, পাগলের মতো রাস্তা পার করল, সেই ট্রাকগুলির পরোয়া না করে যা জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। সে হাসপাতালের ক্যাশ কাউন্টারে পৌঁছালো এবং ভেজা নোটের তারা কাচের টেবিলের উপর আছড়ে ফেলল। এই নিন টাকা, পুরো আছে, অপারেশন করুন, প্লিজ তাকে এক্ষুনি বাঁচান। অর্জুন হাঁপাচ্ছিল, তার চুল থেকে বৃষ্টির জল টোপকে রশিদকে ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু ভাগ্য তখনও তার পিছু ছাড়েনি। যেই সে টাকা জমা দিল, সার্জন বাইরে এলেন। তার গ্লাভস রক্তে মাখা ছিল এবং মুখে ছিল চরম উদ্বেগ। আমাদের এক্ষুনি রক্তের দরকার, রোগীর ব্লাড গ্রুপ ও, এবং আজ দুপুরে একটি বড় দুর্ঘটনার কারণে হাসপাতালের ব্লাড ব্যাংক খালি হয়ে গেছে। কি পরিবারকে ডাকা হয়েছে? জীবন বাঁচাতে হলে এক্ষুনি সরাসরি রক্ত দিতে হবে। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আশেপাশে কেউ ছিল না। সেই মেয়েটি এক অপরিচিত ছিল। সে কিভাবে জানবে যে তার পরিবার কোথায়? আমার ব্লাড গ্রুপও! অর্জুন হঠাৎ চিৎকার করল। এটা সত্যি ছিল। সে আগেও অনেকবার ছোটখাটো উপহার, যেমন দুধের প্যাকেট বা বিস্কুটের প্যাকেটের জন্য রক্তদান করেছে। ডাক্তার তাকে চিন্তা নিয়ে দেখলেন। তুমি এইমাত্র বৃষ্টিতে ভিজেছ, দুর্বল লাগছে। এই মুহূর্তে বেশি পরিমাণে রক্ত দেওয়া বিপজ্জনক হতে পারে। আমি খুব শক্তিশালী, আমি 100 কেজি পর্যন্ত ওজন তুলতে পারি। আমার রক্ত নিন ডাক্তার, তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাবে। অর্জুন তার ভেজা শার্টের আস্তিন ওপরে গুটিয়ে নিল, যাতে তার রোগা কিন্তু শক্তিশালী বাহু দেখা দিল, যার ওপর নীল শিরাগুলো ফুলে উঠেছিল। তার চোখে এমন এক দৃঢ়তার আগুন ছিল, যা দেখে বৃদ্ধ ডাক্তারও অবাক হয়ে গেলেন। আর দেরি না করে অর্জুনকে রক্ত নেওয়ার ঘরে নিয়ে যাওয়া হলো। সূচ তার পকে ঢুকল এবং তার শরীর থেকে উষ্ণ রক্তের ধারা বইতে লাগল, যা নল দিয়ে সেই অপরিচিত মহিলার শরীরে যাচ্ছিল, যে পাশের বিছানায় অজ্ঞান হয়ে পড়েছিল। অর্জুন সেখানে সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে রইল। অনুভব করছিল যে রক্তের প্রতিটি ফোঁটার সাথে তার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তার মাথা ঘুরতে লাগল, তার চোখের পাতা ভারী হয়ে গেল। ক্ষুধায় পেট মোচড়াচ্ছিল, বৃষ্টিতে ভেজার ক্লান্তি, সম্পত্তি হারানোর যন্ত্রণা এবং এখন জীবনশক্তির ক্ষয়, সব কিছু একসাথে তার ওপর ভেঙে পড়ল। কিন্তু অদ্ভুতভাবে এই অজ্ঞান অবস্থায়ও অর্জুন তার হৃদয়কে হালকা অনুভব করল। তার এখন ঠান্ডা লাগছিল না। অন্তত সে একজন মানুষকে ছেড়ে যায়নি। অন্তত আজ রাতে সে তার বাবার শেখানো কথায় অটল ছিল। দারিদ্র্যেও সততা রাখো, অভাবেও অভিমান, এবং কোনো অভাবী মানুষকে দেখলে তার সাহায্য করো। অপারেশন 3 ঘন্টা ধরে চলল। যখন অপারেশন থিয়েটারের লাইট বন্ধ হল, তখন এক নবজাতক শিশুর দুর্বল কান্নার আওয়াজ হাসপাতালের নীরবতা ভেদ করল। অর্জুন, যে বাইরে অপেক্ষার চেয়ারে ঝুঁকেছিল, চমকে জেগে উঠল। ডাক্তার বাইরে এলেন, মাস্ক খুললেন এবং তাকে দেখে মুচকি হেসে মাথা নাড়লেন। অভিনন্দন, মা এবং ছেলে দুজনেই নিরাপদ। সে খুব ভাগ্যবান যে তোমার মতো স্বামী পেয়েছে। অর্জুন মুখ খুলে বলতে চাইল যে সে তার স্বামী নয়, কিন্তু তার গলা শুকিয়ে গিয়েছিল এবং সে কিছু বলতে পারল না। সে কেবল জোর করে হাসল, এক দুর্বল কাঁকা হাসি। ডাক্তার তার কাঁধে চাপড় দিয়ে চলে গেলেন। হাসপাতালের করিডর আবার নির্জন এবং বাতাসযুক্ত হয়ে গেল। অর্জুন তার খালি পকেটে হাত ঢোকাল। না বাইকের চাবি ছিল, না ফোন, আর না একটি টাকা। সে জলের বোতল কেনার উঠল, কিন্তু তার পা টলমল করে উঠল এবং সে প্রায় পড়েই গিয়েছিল। তাকে ভারসাম্য রক্ষার জন্য দেওয়ালের সাহায্য নিতে হল। অর্জুন ধীরে ধীরে রিকভারি রুমের দরজা পর্যন্ত গেল। দরজার ছোট কাচের অংশ দিয়ে এসে দেখল অদিতি সিং বিছানায় ঘুমোচ্ছে। তার মুখ এখন কম ফ্যাকাশে ছিল। পাশে একটি ইনকিউবেটারে এক ছোট্ট প্রাণ পাশ ফিরছিল। অর্জুন তার কপাল ঠান্ডা কাচের ওপর রাখল। তার শ্বাস একটি ছোট অংশকে ধূমায়িত করে দিল। সে এই মাত্র দুজন অপরিচিতের জন্য এই শান্তির মুহূর্তটি কিনতে নিজের সবকিছু বাজি রেখেছিল। কাল যখন সূর্য উঠবে, তখন তাকে এক কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে। জীবিকার কোনো উপায় নেই, বাড়তে থাকা ঋণ এবং হয়তো টাকার অভাবে ভাড়ার ঘর থেকেও বের করে দেওয়া হবে। কিন্তু এটা কালের কথা।
এখন হাসপাতালের জীবাণুনাশকের গন্ধে ভরা করিডরে সেই গরিব বাইক ট্যাক্সিওয়ালা, যে তার সমস্ত সম্পত্তি হারিয়েছিল, নিজেকে কারোর চেয়েও বেশি ধনী অনুভব করছিল। সে পিছলে নিচে বসে পড়ল, দরজার সামনে তার বাহু বুকে বেঁধে, এবং সকাল হওয়ার অপেক্ষা করার জন্য নিজের চোখ বন্ধ করে নিল। বাইরে ঝড় এখনও থামেনি, বাতাস এখনও দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু অর্জুনের হৃদয়ের ঝড় সেই রিকভারি রুমের দরজার পিছনে থেমে গিয়েছিল। অন্ধকার সেই ঠান্ডা করিডরের কোণে গুটিয়ে থাকা অর্জুনের ছোট শরীরকে ঢেকে দিল। সে ক্লান্তির কারণে এক অস্থির ঘুমে ডুবে গেল। সে বিন্দু মাত্র জানত না যে এই জায়গায়, এই মুহূর্তে তার ভাগ্যের চাকা নিজের নিয়তির যাত্রায় বেরিয়ে পড়েছে, যা তাকে সেই বিপর্যয় এবং গৌরবের দিকে নিয়ে যাবে যার স্বপ্ন সে তার জীবনেও কখনো দেখেনি। দুপুরের প্রচণ্ড রোদ হাসপাতালের ঘরের ধুলো ভরা জানালা দিয়ে সরাসরি অর্জুনের চোখে পড়ল, যাতে সে চমকে জেগে উঠল। রক্ত দেওয়ার বাহুতে ব্যথা এবং খালি পেট তাকে তৎক্ষণাৎ বিরক্ত করল। কিন্তু রিকভারি রুমে থাকা মহিলাটির কথা মনে পড়তেই সে এক স্প্রিংয়ের মতো লাফিয়ে দাঁড়াল। জীবাণুনাশকের তীব্র গন্ধযুক্ত ঘরে অদিতি সিং জেগে উঠেছিলেন। সেই যুবতী মেয়েটি সেখানে শুয়েছিল। তার মুখ এখনও ফ্যাকাশে ছিল, কিন্তু তার বড় গোল চোখ খোলা ছিল, এবং সে ছাদ ও বিছানার পাশে ঘুমন্ত লাল রঙের শিশুটিকে অবাক হয়ে দেখছিল যেন। যেই সে অর্জুনকে ভেতরে আসতে দেখল, এক অপরিচিত লোক যে কাল রাতের কাদামাখা গুটিয়ে থাকা পোশাক পরেছিল, অদিতি ভয়ে গুটিয়ে গেল। ঝোড়ো রাতের স্মৃতিগুলো টুকরো টুকরো হয়ে ফিরে এলো। পেটে তীব্র ব্যথা, ছেড়ে যাওয়ার অনুভূতি, এবং তারপর এক অপরিচিত কিন্তু শক্তিশালী বাহু তাকে তুলে নিয়েছিল। আপনি? অদিতির কণ্ঠস্বর বাতাসের ঝাপটার মতো দুর্বল এবং কর্কশ ছিল। অর্জুন দরজায় থেমে গেল, লজ্জায় নিজের মাথা চুলকাতে লাগল। আমি আপনাকে কাল রাতে এখানে এনেছিলাম। আমি একজন বাইক ট্যাক্সিওয়ালা। এখন আপনার শরীর কেমন আছে? অদিতি তার দিকে তাকাল। তার চোখে ভয়ের বদলে বিস্ময় জায়গা নিল। তার সেই পুরনো রেনকোটের উষ্ণতা এবং ডাক্তারকে ডাকার তার চিৎকার মনে পড়ল। তারপর তার কঠোর বাস্তবতা উপলব্ধি হল। সে তার ব্যাগ হাতড়াতে শুরু করল, কিন্তু তা পেল না। হাসপাতালের বিল, ডাক্তার বলেছিলেন যে অপারেশনের জন্য টাকা জমা দিতে হবে। আমার কাছে কিছুই নেই। অর্জুন দ্রুত হাত নাড়াল, একটি মহৎ মিথ্যা যা সে সকাল থেকেই তার মনে তৈরি করে রেখেছিল। আপনি চিন্তা করবেন না, সব হয়ে গেছে। যে লোকটি আপনাকে ধাক্কা মেরেছিল সে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাই সে আমাকে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দিয়েছিল। আমি সেই টাকা দিয়ে আপনাদের দুজনের বিল মিটিয়ে দিয়েছি। এখন আপনি শুধু বিশ্রাম নিন। অদিতি অর্জুনের চোখের গভীরে তাকাল। সে বোকা ছিল না। তার করুণ অবস্থা, ছেঁড়া জুতো এবং কোটরগত চোখ দেখে সে বুঝতে পারল যে সত্য এত সরল নয়, কিন্তু ক্লান্তি এবং শারীরিক ব্যথা তাকে প্রশ্ন করার শক্তি দিল না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং বালিশে ঝরে পড়ল। সে ব্যথার কারণে নয়, বরং অসহায়ত্বের কারণে কাঁদছিল। তার ধনী প্রেমিক, তার শক্তিশালী বাবা, তার জীবনের সব বড় মানুষ সেই মুহূর্তে মুখ ফিরিয়ে নিয়েছিল যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আর তাকে বাঁচিয়েছিল এক গরিব অপরিচিত বাইক ট্যাক্সিওয়ালা। হাসপাতাল থেকে ছাড়ার দিন আশাতীতভাবে তাড়াতাড়ি এসে গেল, কারণ অদিতির স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছিল, এবং কিছুটা এই কারণেও যে অর্জুনের কাছে আর কোনোদিনের জন্য টাকা ছিল না। হাসপাতালের গেটের বাইরে প্রচণ্ড রোদে অদিতি শিশুটিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ গাড়ির ভিড় দেখছিল। আপনি কোথায় যাবেন? আমি আপনার জন্য ট্যাক্সি ডেকে দিচ্ছি, অর্জুন জিজ্ঞাসা করল, যদিও সে জানত যে উত্তর হয়তো নীরবতা হবে। অদিতি তার মাথা নিচু করল। কোথায় যাব এখন? পরিবারের বিলাসবহুল বাংলোতে? তার বাবা বিক্রম সিং যেই জানতে পারলেন যে সে গর্ভবতী এবং তাদের কথায় গর্ভপাত করাচ্ছে না, তাকে পরিবার থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। তার প্রতারক প্রেমিক রোহন কাপুরের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে? সে তো তাকে সেই ঝোড়ো রাতে রাস্তায় বের করে দিয়েছিল, যাতে সে তার নতুন প্রেমিকা, এক ব্যবসায়িক অংশীদারের মেয়েকে স্বাগত জানাতে পারে। তার পৃথিবী, যা কখনো রেশমে মোড়া ছিল, হঠাৎ ভেঙে পড়েছিল। থাকার কোনো জায়গা বাকি ছিল না। অদিতিকে চুপ দেখে তার কাঁধ কাঁপছিল। অর্জুন এক দীর্ঘ নিঃশ্বাস নিল। সে সেই একা থাকার অনুভূতিটি বুঝত। এটা ঠিক তেমনই ছিল যেমন 10 বছরের অর্জুন অনুভব করেছিল, যখন সে তার বাবার কফিনের সামনে দাঁড়িয়েছিল, অপরিচিতদের আসতে যেতে দেখছিল, এবং জানত না যে আজ রাতে সে কোথায় ঘুমাবে। যদি যদি আপনার কোনো আপত্তি না থাকে, অর্জুনের কণ্ঠস্বর ইতস্তত করল, তবে কিছুদিন আমার এখানে থাকুন। সেই জায়গাটি একটু খারাপ, বাংলো এবং গাড়ির মতো নয়, কিন্তু অন্তত এটা বৃষ্টি এবং রোদ থেকে তো বাঁচাবে।
বাচ্চা এখন খুব ছোট, আপনি তাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না। এবং এভাবেই এক অদ্ভুত যাত্রা শুরু হলো। তার পরিচিত হিরো বাইক ছাড়া অর্জুনকে একটি ট্যাক্সি ডাকতে হলো। এটা শেষ বিলাসিতা ছিল যা সে অদিতি এবং শিশুর জন্য হাসপাতালের গেটের বাইরে জল বিক্রি করা মহিলার কাছ থেকে ধার নেওয়া টাকা দিয়ে করল। ট্যাক্সিটি জমক্কালো শহরের কেন্দ্র পিছনে ফেলে কালীপুল বস্তির গভীর নোংরা জলে ভরা গলিগুলিতে ঢুকে গেল। কালীপুল বস্তি এক কালো দুর্গন্ধযুক্ত খালের ধারে অবস্থিত ছিল। এটা ছিল সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষদের বাড়ি, মজুর, ক্যানভাসর এবং এমন পতিতা যাদের সময় চলে গিয়েছিল। যখন অদিতি ট্যাক্সি থেকে নামলেন, এক পচা গন্ধ তার নাকে ঢুকল, যাতে তার প্রায় বমি এসে গিয়েছিল। তার সামনে ছিল জং ধরা টিনের ছাদযুক্ত ঘরের এক সারি, যা গ্রীষ্মমণ্ডলীয় রোদে উনুনির মতো উত্তপ্ত হচ্ছিল। গালিগালাজের আওয়াজ, শিশুদের কান্নার আওয়াজ এবং পুরনো স্পিকার থেকে বাজতে থাকা পুরনো সিনেমার গানের কর্কশ আওয়াজ দারিদ্র্যের এক হান্তাপ সঙ্গীত তৈরি করল। অর্জুন তাকে শাড়ির শেষ ঘরে নিয়ে গেল। ঘরটি প্রায় 15 বর্গমিটারের ছিল। দেওয়ালের প্লাস্টার উঠে গিয়েছিল এবং হলদে দাগ ছিল। ঘরে একটি পুরনো খাট, একটি কাপড়ের আলমারি এবং একটি সিলিং ফ্যান যা ধীরে ধীরে ঘুরছিল, তাছাড়া আর কিছুই দামি ছিল না। আপনি আর বাচ্চা এখানে থাকুন, আমি মেঝেতে মাদুর পেতে ঘুমাবো, অর্জুন দ্রুত বলল এবং নিজের ছড়ানো কাপড় গোছাতে লাগল যাতে বসার জায়গা হতে পারে। অদিতি এবং শিশুর উপস্থিতি অর্জুনের একাকী অস্থায়ী জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছিল স্বয়ং অর্জুনে। নিজের মোটরসাইকেল হারানোর পর অর্জুন ছিল এক ভাঙা ডানাওয়ালা বাজপাখির মতো, কিন্তু সে নিজেকে হারতে দিল না। এখন তাকে আরও দুজন মানুষের পেট চালাতে হতো। পরের দিন সকালে, যখন এখনও অন্ধকারই ছিল, অর্জুন উঠে গেল। সে সারদাবাইয়ের কাছে গেল, যে ছিল বস্তির বাড়িওয়ালি এবং সেই গরিব বস্তির সবচেয়ে ধনী মহিলাও। মাসি, আপনি কি আমাকে আপনার পুরনো স্কুটার ভাড়া দেবেন? আমি শুধু কদিন চালাবো, সন্ধ্যায় ফেরত দেব, পেট্রোল পুরো ভরে দেব, অর্জুন মিনতি করল। সারদাবাই তার চশমার নিচ দিয়ে তাকে দেখলেন এবং মুখ কুচকালেন। এই ছেলেটার মেজাজ পাল্টে গেল নাকি? তোর বাইক কোথায়? আর আমি আগেই বলে দিচ্ছি, ওই স্কুটার খুব জীর্ণ, 50 টাকা রোজ ভাড়া লাগবে, টাকা আগে। 50 টাকা রোজ? সেই পুরনো স্কুটারের জন্য এটা খুব বেশি ছিল, যা 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি যেতে পারত না। কিন্তু অর্জুন তাড়াতাড়ি রাজি হয়ে গেল। সেই দিন থেকে সবজি বাজারের লোকেরা এক রোগা পাতলা কিন্তু জেদি যুবককে দেখতে শুরু করল, ভোর 3টে থেকে 8টা পর্যন্ত। অর্জুন নগ্ন দেহে বাজারে সবজি নামাত। 50-60 কেজির আলু এবং গাজরের বস্তা তার কিঠে এত বোঝা দিত যে তার প্রতিটি পেশিতে ব্যথা হতো। ঘাম এবং ধুলো মিশে তার চুলে জমে যেত এবং চোখে জ্বালা করত। কিন্তু যখনই সে মজুরির টাকা পেত, সে মনোযোগ দিয়ে তা সোজা করত এবং এক প্লাস্টিকের ব্যাগে রাখত যাতে তা ঘামে ভিজে না যায়। এটা ছিল পিন্টুর জন্য দুধ এবং ডায়াপার কেনার টাকা। এই নাম সে নিজেই শিশুটিকে দিয়েছিল। 8টার সময় সে তাড়াতাড়ি মুখ ধুয়ে সেই জীর্ণ স্কুটারে চড়ে যাত্রী খুঁজতে বেরিয়ে যেত। গ্যাব বা গোজেক চালানোর জন্য স্মার্টফোন ছাড়া তাকে ঐতিহ্যবাহী উপায়ে যাত্রী খুঁজতে হতো। মোড়ে দাঁড়ানো, গ্রাহকদের ডাকা এবং অন্য দাপুটে ড্রাইভারদের সাথে প্রতিটি যাত্রীর জন্য লড়াই করা। বহুবার স্থানীয় ড্রাইভাররা তাকে এলাকা ছাড়ার হুমকি দিল। তখন অর্জুন শুধু চুপচাপ ক্ষমা চাইত এবং তার স্কুটার নিয়ে অন্য কোথাও চলে যেত। এক যুবক মানুষের অভিমান সে তার হৃদয়ের গভীরেই চাপা দিয়ে দিয়েছিল, যার জায়গায় এখন বেঁচে থাকার জন্য ধৈর্য জায়গা নিয়েছিল। বাড়িতে অদিতিও তার লড়াই লড়ছিলেন। এক রাজকুমারী যিনি কখনো ঘরের কাজ করেননি, এখন তাকে কয়লার চুলা জ্বালানো এবং হাতে ডায়াপার ধোয়া শিখতে হচ্ছিল, কারণ ওয়াশিং মেশিন ছিল না। প্রথম দিকে তিনি আনাড়ি ছিলেন, বাসন ভেঙে দিতেন এবং ভাত কখনো কাঁচা তো কখনো পোড়া বানাতেন। রাতে ছাদে ইঁদুর দৌড়ানোর আওয়াজ শুনে তার চোখের জল বালিশ ভিজিয়ে দিত। কিন্তু যখনই তিনি আধ রাতে অর্জুনকে বাড়ি ফিরতে দেখতেন, ক্লান্ত কিন্তু সব সময় তার জন্য গরম ডালিয়া বা কিছু কমলা লেবু নিয়ে আসত, তখন অদিতির হৃদয় গলে যেত। তিনি অনুভব করলেন যে এই লোকটির ত্যাগ তার শোনা যে কোনো প্রতিশ্রুতির চেয়ে বড় ছিল। ধীরে ধীরে প্রথম দিকের লজ্জা শেষ হয়ে গেল এবং তার জায়গায় দুটি ভিন্ন জগতের মানুষের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া জায়গা নিল। অদিতি তার ব্যবস্থাপনা জ্ঞান ব্যবহার করে সেই ভাড়ার ঘরটিকে সুশৃঙ্খল করতে শুরু করলেন। তিনি ফেলে দেওয়া থার্মোকলের বাক্স ব্যবহার করে সবজি চাষ শুরু করলেন, যাতে টাকাও বাঁচত এবং তাজা সবজিও মিলত। এক সন্ধ্যায় অর্জুন বৃষ্টির কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে দেখল যে অদিতি এক হলুদ আলোর নিচে ঝুঁকে তার পুরনো ডায়েরিতে কিছু লিখছিলেন। তুমি কি করছো?
অর্জুন তার ভেজা হেলমেট নিচে রাখতে রাখতে জিজ্ঞাসা করল। অদিতি মাথা তুললেন, তার চোখ জ্বলছিল। আমি আপনার বাইক চালানোর রাস্তার বিশ্লেষণ করছিলাম। দেখুন, সকালে আপনি গ্রাহকদের জন্য বাজারের আশেপাশে ঘুরতে থাকেন। এতে পেট্রোল বেশি খরচ হয় এবং গ্রাহক কম মেলে। এর বদলে আপনি যদি সকালে শিশুদের হাসপাতালের গেটে দাঁড়ান এবং দুপুরে প্রধান সড়কে, তবে আপনি অফিসগামী অনেক গ্রাহক পাবেন। আমি হিসাব করেছি, আপনি 20% পেট্রোল বাঁচাতে পারেন এবং প্রতিদিন 3টি বেশি ট্রিপ পেতে পারেন। অর্জুন ডায়েরিটি তুলল এবং সেই নম্বর ও চার্টগুলো দেখে বিস্মিত হয়ে গেল, যা অদিতি পরিপাটি করে তৈরি করেছিলেন। সে তো শুধু নিজের সজ্ঞা দিয়ে গাড়ি চালাত। সে কখনো ভাবেনি যে বাইক ট্যাক্সি চালানোকেও এক পরিবহন কোম্পানির মতো পরিচালনা করা যেতে পারে। সে অদিতিকে এক অন্য দৃষ্টিতে দেখল। এখন এক অসহায় রাজকুমারীর জন্য দয়া নয়, বরং এক বুদ্ধিমান ব্যক্তির জন্য সম্মান ছিল। তুমি সত্যি খুব চালাক, অর্জুন মাথা চুলকাতে বলতে বলতে বলল। এখনও আরও আছে, অদিতি হাসলেন। এটা প্রথমবার ছিল যখন অর্জুন তাকে এখানে আসার পর হাসতে দেখল। আমি দেখেছি যে আপনি আপনার ঋণের হিসাব ঠিক করে রাখেন না। আমি আপনার জন্য একটি আয়-ব্যয় তালিকা তৈরি করেছি। এই গতিতে যদি আমরা সঞ্চয় করি, তবে প্রায় 3 মাসের মধ্যে আপনি আপনার ফোন ফেরত কিনতে পারবেন এবং 6 মাসের মধ্যে একটি ভালো পুরনো মোটরসাইকেল। এক বাইক ট্যাক্সিওয়ালা এবং এক পতিতা রাজকন্যার জোটবদ্ধ হওয়ার গল্প দ্রুত গোটা বস্তিতে ছড়িয়ে পড়ল। কিন্তু অদিতির চোখে অর্জুনের প্রতি পরিবর্তনের চূড়া এলো এক অপ্রত্যাশিত ঘটনা থেকে। সেই দিন দুপুরের রোদে বস্তির যৌথ জলের পাম্প পুড়ে গেল। পুরো বস্তি জল না থাকার কারণে বিচলিত হয়ে পড়ল। এক ইলেকট্রিশিয়ানকে ডাকা হলো। সে এক নজর দেখল এবং বলল, ক্যাপাসিটার পুড়ে গেছে, পুরো পাম্প পাল্টাতে হবে, 20,000 টাকা লাগবে, 1 টাকাও কম নয়। সারদাবাইয়ের মুখ নিচে নেমে গেল এবং বস্তির লোকেরা চিৎকার করতে লাগল যে তারা টাকা কোথায় পাবে। ঠিক তখনই অর্জুন কাছ থেকে ফিরল। সে ভিড় ঠেলে এগিয়ে গেল, পোড়া প্যাম্পটি দেখল এবং তারপর সে ইলেকট্রিশিয়ানকে, যে টাকার অপেক্ষা করছিল। আমাকে দেখতে দিন, অর্জুন তার আস্তিন গুটিয়ে বলতে বলতে বলল। তুই কি জানিস? এক বাইক কলা বিদ্যুৎ সম্পর্কে কি জানবে? ইলেকট্রিশিয়ান হাসল। অর্জুন কিছু বলল না। সে চুপচাপ তার পুরনো সরঞ্জাম বাক্সটি বের করল। তার খসখসে হাতে স্ক্রুড্রাইভার ধরল এবং দ্রুত প্যাম্পের কভার খুলে দিল। সে প্যাঁচানো তারগুলো দেখল, পোড়া গন্ধ শুকল এবং তারপর এক টেস্টার দিয়ে প্রতিটি সংযোগ পরীক্ষা করল। অর্জুনের মস্তিষ্কে বিদ্যুতের সার্কিট এক মানচিত্রের মতো পরিষ্কার হয়ে গেল। ঠিক ততটাই যৌক্তিক যতটা সেই রাস্তাগুলো যার ওপর সে প্রতিদিন গাড়ি চালাত। মোটর পড়েনি মাসি, অর্জুন মাথা তুলল ঘামে ভিজে। এটা শুধু বেয়ারিং জ্যাম হওয়ার কারণে বেশি গরম হয়ে গিয়েছিল, যাতে স্টার্টিং কয়েলের ইনসুলেশন গলে গেছে। আমি এই তারটি আবার পেঁচিয়ে দেব এবং একটি পুরনো বাইকের বেয়ারিং লাগিয়ে দেব। এটা ঠিক করে কাজ করবে। বলতে বলতেই অর্জুন উঠোনের রোদে বসে পড়ল। মনোযোগ দিয়ে তার কাটতে এবং জুড়তে লাগল। 30 মিনিট পর সে প্লাগ লাগালো, পাম্প একটি আওয়াজ করল এবং তারপর মসৃণভাবে চলতে লাগল। নল থেকে ঠান্ডা জলের ধারা বের হল, যাতে পুরো বস্তি আনন্দে মেতে উঠল। ইলেকট্রিশিয়ান লজ্জিত হয়ে তার সরঞ্জাম নিয়ে চলে গেল। অদিতি দরজায় দাঁড়িয়ে এইসব দেখছিলেন। তিনি অর্জুনের ঘামে ভেজা পিঠ দেখলেন, তার তেল মাখা কিন্তু আশ্চর্যজনকভাবে দক্ষ হাতগুলো দেখলেন। তার চোখে অর্জুন এখন এক গরিব অশিক্ষিত ছেলে ছিল না। তিনি তার মধ্যে এক দক্ষ কারিগরের গুণ দেখলেন, এক তীক্ষ্ণ প্রযুক্তিগত মন এবং সমস্যাগুলোকে শান্তভাবে সমাধান করার ক্ষমতা, যা তিনি সেই পরিচালকদের মধ্যেও দেখেননি যাদের সাথে তিনি দেখা করেছিলেন। এটা ছিল শ্রম এবং বুদ্ধির সৌন্দর্য, যা এক রুক্ষ বাইরের আবরণের নিচে লুকিয়েছিল। সেই রাতে আবার বৃষ্টি নামল। ছোট ভাড়ার ঘরের কিছু জায়গা থেকে জল টপকাচ্ছিল। অর্জুনকে জল সংগ্রহ করার জন্য বাসন রাখতে হলো। জলের টপটপ শব্দ এবং বৃষ্টির আওয়াজ এক বিষণ্ণ কিন্তু আরামদায়ক সুর তৈরি করল। অদিতি পিন্টুকে ঘুম পাড়াচ্ছিলেন এবং অর্জুন দেওয়ালের সাহারে বসে জানালা দিয়ে বাইরে দেখছিল। তুমি আমার জন্য এত ভালো কেন? অদিতি হঠাৎ জিজ্ঞাসা করলেন। নীরবতা ভেঙে দিয়ে এই প্রশ্নটি বহু দিন ধরে তার মনে ঘুরছিল। আমি একজন অপরিচিত এবং আমার সাথে একটি বোঝাও আছে। তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার বাইক, তোমার ভবিষ্যৎ সব বিক্রি করে দিলে কেন? অর্জুন ঘুরে তার দিকে তাকালো। হলুদ আলো তার কোণযুক্ত মুখে পড়ছিল, যাতে তার গভীর চোখ আরও বেশি উন্মুক্ত হয়ে উঠছিল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বিষণ্ণ হাসি হাসল। কারণ আমিও কখনো এক ছুঁড়ে ফেলা বোঝা ছিলাম। সে তাকে তার শৈশবের কথা বলল, তার বাবার মৃত্যুর পর রাস্তায় ঘুরে বেড়ানোর দিনগুলোর কথা, আত্মীয়দের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কথা।
এবং ঠান্ডা বৃষ্টির রাতে এক ব্রিজের নিচে গুটিয়ে এই স্বপ্ন দেখার কথা যে কোনো হাত তার দিকে এগিয়ে আসবে। গলিটার কোণ থেকে এক তীব্র ইঞ্জিনের শব্দ এলো। এটা ছিল এক অদ্ভুত, জমকালো এবং শক্তিশালী আওয়াজ, যা রোজকার জীর্ণ মোটরসাইকেলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। একটি বিলাসবহুল গাড়ির তীব্র হেডলাইট অন্ধকারকে চিরে দিল এবং সরাসরি সেই জীর্ণ ঘরগুলোর সারির উপর পড়ল, যার ভয়ে নর্দমার ইঁদুরও পালিয়ে গেল। গাড়িটি ধীরে ধীরে এগিয়ে গেল, জলের গর্তগুলো মারিয়ে, আর অর্জুন ও অদিতির ঘরের ঠিক সামনে থেমে গেল। গাড়ির দরজা খুলল। পেছনের সিট থেকে কোনো বিপদগামী অতিথি নয়, বরং এক মধ্যবয়সী লোক নামলেন, যার চুল পরিপাটি করে আঁচড়ানো ছিল। তিনি একটি দামি স্যুট পরেছিলেন, যা থেকে এক ঠান্ডা, কর্তৃত্বপূর্ণ শক্তি বের হচ্ছিল, যা সেই ছোট ঘরটিতে এইমাত্র গজিয়ে ওঠা উষ্ণতাকে সম্পূর্ণরূপে পিষে দিচ্ছিল। তিনি ছিলেন বিক্রম সিং লজিস্টিক্সের সভাপতি, অদিতির বাবা। আর তার ঠিক পেছনে এক বিজয়ীর হাসি নিয়ে দাঁড়িয়েছিল রোহন কাপুর, সেই একই লোক যে অদিতিকে এই ট্র্যাজেডিতে ঠেলে দিয়েছিল। এই নাটকীয় উপস্থিতিকে বোঝার জন্য আমাদের কয়েকদিন পেছনে যেতে হবে। ভাগ্য এমন ব্যবস্থা করেছিল যে রোহন তার জীর্ণ স্কুটারে অর্জুনকে অদিতিকে নিয়মিত পরীক্ষার জন্য নিয়ে যেতে দেখেছিল। সে তার ঠান্ডা গাড়িতে বসে জানালা দিয়ে দেখছিল এবং তার প্রাক্তন প্রেমিকাকে দেখল। সেই রাজকুমারী যে কখনো সোনার খাঁচায় থাকত, এখন এক কালো রোগা পাতলা বাইকওয়ালার পেছনে বসেছিল, তার গর্ভবতী পেট ধরে। ঘামে ভিজে থাকা সত্ত্বেও সে খুশি মনে কথা বলছিল। রোহনের হৃদয়ে এক নীচ ভয় জন্ম নিল। সে উন্নতির পথে ছিল, এক বড় অংশীদারের জামাই হওয়ার লক্ষ্য রাখছিল, যাতে সে তার অবস্থান মজবুত করতে পারে। যদি অদিতি এই শিশুটিকে জন্ম দেয় এবং বিক্রম সিংহের কাছে ফিরে আসে, বা এর চেয়েও খারাপ, তার অতীত নিয়ে গোলমাল করে, তবে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাকে এই বিপদটিকে শিকড় থেকে উপড়ে ফেলতে হতো। এক নিষ্ঠুর পরিকল্পনা তৈরি করা হল। সে একজন গুপ্তচরকে কাজে লাগাল, যে বস্তিতে অর্জুন ও অদিতির সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোর ছবি তুলল, কিন্তু সবচেয়ে বিকৃত কোণ থেকে। অর্জুনকে অদিতির কাছ থেকে টাকা নিয়ে বাজারে যেতে দেখা গেল, যেন সে এক গুন্ডা যে টাকা কেড়ে নিচ্ছে। অদিতিকে অর্জুনের জন্য কাপড় সেলাই করতে দেখা গেল, যেন সে এক রাজকুমারী যাকে দাসী বানানো হয়েছে। রোহন সেই ছবিগুলো বিক্রম সিংয়ের টেবিলের ওপর রাখল এবং এক মিথ্যা উদ্বেগ ভরা কণ্ঠে বলল, আঙ্কেল, আমি জানি আপনি অদিতির ওপর রাগ করেছেন, কিন্তু পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। তাকে এক গুন্ডা বাইকওয়ালা ফাঁসিয়ে দিয়েছে। এই লোকটি সবজি বাজারে মেয়েদের ফাঁসানোর জন্য কুখ্যাত। সে অদিতিকে বন্দি করে রেখেছে, যাতে শিশুটি বড় হলে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারে। আমি শুনেছি যে সে এই হুমকিও দিয়েছে যে যদি আপনি টাকা না দেন, তবে সে তাকে সীমান্ত পার করিয়ে বিক্রি করে দেবে। বিক্রম সিং, যিনি তার ব্যবসায় তো দক্ষ ছিলেন কিন্তু পারিবারিক বিষয়ে অন্ধ ছিলেন, রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। এক গোষ্ঠীর সভাপতি হিসাবে তার অভিমান আহত হয়েছিল এবং তার মেয়ের অপমানের ভয় তাকে যুক্তিহীন করে তুলেছিল। তিনি তদন্ত করার কষ্টও করলেন না এবং সঙ্গে সঙ্গে তার মেয়েকে বাঁচানোর জন্য তার সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীদের জড়ো করলেন। বর্তমানে ফিরে আসা যাক। বিক্রম সিংয়ের উপস্থিতি পরিবেশকে জমাট করে দিল। অদিতির হাত থেকে সেলাই করা কাপড়টি পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে দাঁড়াল, তার ঠোক নড়ল। বাবা! বিক্রম সিং জবাব দিলেন না। তিনি চুপচাপ 15 বর্গমিটারের সেই ভাড়ার ঘরে হেঁটে গেলেন। তার ঝলমলে চামড়ার জুতো ভাঙা টাইলসের মধ্যে অস্বাভাবিক লাগছিল। তিনি চারদিকে তাকালেন। পুরনো কর্কশ ফ্যান, সাধারণ খাবার, যাতে কেবল কিছু শুকনো মাছ আর সবজি ছিল, এবং তাদের লাল রঙের নাতি যে একটি পুরনো খাটে ঘুমোচ্ছিল। দারিদ্র্যের এই দৃশ্য তার হৃদয়ে রাগের আগুনে ঘিয়ের কাজ করল। তার মেয়ে, তার চোখের মণি, এভাবে এক ইঁদুরের মতো কিভাবে থাকতে পারে? তার নজর অর্জুনের ওপর পড়ল, যে অদিতির সামনে এক সুরক্ষামূলক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। বিক্রম সিং তার নাক কুচকালেন, এক এমন হাসি যাতে উচ্চ শ্রেণীর মানুষের দরিদ্রদের প্রতি সব ঘৃণা ভরা ছিল। তো তুই সেই বাইকওয়ালা? বিক্রম সিংয়ের কণ্ঠস্বর ছিল গভীর এবং ধাতুর মতো ঠান্ডা। অর্জুন এই লোকটির কাছ থেকে আসা বিপদ অনুভব করল, কিন্তু সে পেছনে হটল না। সে সরাসরি বিক্রম সিংয়ের চোখের দিকে তাকালো এবং আশ্চর্যজনক শান্তিতে জবাব দিল, নমস্কার আঙ্কেল, আমি অর্জুন, প্লিজ ভেতরে এসে জল পান করুন। এই ইঁদুরের গর্তকে তুই ঘর বলিস? বিক্রম সিং হাসলেন, এক এমন হাসি যা শুনলে যে কোনো মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে যায়। আমি তোর নোংরা জল পান করতে আসিনি, আমি তা নিতে এসেছি যা আমার। অদিতি দ্রুত দৌড়াল,
তার বাবার হাত ধরল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। বাবা, এমন কথা বলবেন না, অর্জুন ভাই আমার রক্ষক। যদি তিনি সেই ঝোড়ো রাতে আমার সাহায্য না করতেন তবে আমি আর আমার সন্তান মারা যেতাম। চুপ থাক। বিক্রম সিং তার মেয়ের হাত ঝাঁকিয়ে দিলেন এবং তার দিকে ইশারা করলেন। তুই খুব সরল মেয়ে, তোর কি মনে হয় যে এই দুনিয়ায় কেউ শর্ত ছাড়া ভালো হয়? তাকে দেখ, তার দারিদ্র্য দেখ। সে তোকে বাঁচিয়েছে নাকি সে দেখেছে যে তুই এক গোষ্ঠীর সভাপতির মেয়ে এবং সে বিনিয়োগ করেছে? সে তোকে লালন পালন করছে যাতে একদিন তোকে আমার কাছে উচ্চ দামে বিক্রি করতে পারে। রোহন কাপুর, যে দরজায় ঝুঁকেছিল, আগুনে ঘি ঢালল। হ্যাঁ অদিতি, তুমি খুব সরল। আমরা তদন্ত করেছি। এই লোকটির ওপর অনেক ঋণ, এর বাইট বন্ধক রাখা আছে। যদি সে তোমাকে না লুট করে তবে সে কিভাবে বাঁচবে? অর্জুন তার মুষ্টিবদ্ধ করল। এই মিথ্যা অভিযোগগুলো তার অভিমানের ওপর ছুরির মতো বিঁধছিল। সে সেই প্রতারক লোকটির মুখে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু তার যুক্তি তাকে থামিয়ে দিল। এই সময় লড়াই করলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এটা প্রমাণ হবে যে তারা তার সম্পর্কে যা বলছিল তা সঠিক ছিল। আমার পরোয়া নেই যে আপনারা কি ভাবেন, অর্জুন বলল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, প্রতিটি শব্দ ছিল স্পষ্ট। কিন্তু আমি আপনাদের আমার এবং তার সম্মানকে অপমান করার অনুমতি দেব না। আমি অদিতিকে সাহায্য করেছি কারণ তার সাহায্যের প্রয়োজন ছিল, এই জন্য নয় যে সে কারোর মেয়ে। বিক্রম সিং জোরে হাসলেন। তার হাসি সেই ভীত বস্তিতে প্রতিধ্বনিত হল। সম্মান? তুই আমার সাথে সম্মানের কথা বলিস? ঠিক আছে, আমি দেখছি যে তোর সম্মানের দাম কত। বিক্রম সিং তার পেছনে দাঁড়ানো দেহরক্ষীকে ইশারা করলেন। সে এগিয়ে এলো এবং তার হাতে একটি কালো চামড়ার ব্রিফকেস রাখল। বিক্রম সিং ব্রিফকেস খুললেন এবং ৫,০০০ টাকার নোটের একটি মোটা তাড়া বের করলেন, যা এখনও ব্যাংক থেকে তাজা ছিল। নতুন নোটের তীব্র গন্ধ অর্জুনের নাকে ঢুকল। কিছু না বলে বিক্রম সিং তার হাত ঘোরালেন এবং নোটের তাড়াটি, যা প্রায় ২০ লাখ টাকার ছিল, বাতাসে উড়ল এবং সরাসরি অর্জুনের বুকে আঘাত করল। সবুজ নোটগুলো ছিঁড়ে গেল এবং স্যাঁতসেঁতে মাটিতে পড়ে গেল, তার খালি কঠিন পা ঢেকে দিল। এটা ছিল এক অপমানজনক দৃশ্য। জানালা দিয়ে উঁকি মারা উৎসাহী প্রতিবেশীরাও টাকার এই নিষ্ঠুর শক্তির সামনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। নে এটা, বিক্রম সিং চিৎকার করলেন। তার কণ্ঠে ছিল দান এবং ঘৃণা। ২০ লাখ, এটা তোর জীর্ণ পাইপ ছাড়াতে, এই শুয়োরশালা থেকে ভালো ঘর কিনতে এবং তোর বাকি জীবন আরামে বাঁচতে যথেষ্ট। এটা এতদিন আমার মেয়ের দেখভাল করার তোর শ্রমের মূল্য। টাকা নে এবং তার জীবন থেকে দফা হয়ে যা। আমাকে আর কখনো তোর মুখ দেখাস না। নিজের যোগ্যতা আয়নায় দেখ। সময় যেন থেমে গিয়েছিল। ফ্যান তখনও ঘুরছিল, কিন্তু অর্জুনের কানে কেবল অপমানের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। ২০ লাখ, এক এমন অঙ্ক যার স্বপ্নও সে তার সারা জীবনে দেখেনি। এই টাকা দিয়ে সে তার জীবন পাল্টে দিতে পারত, এক নতুন শুরু করতে পারত। কিন্তু বিনিময়ে কি? নিজের বিবেকের কাছে বিক্রি হওয়া? এটা স্বীকার করা যে সে একজন মানুষের সৌদাগর এবং অদিতি ও শিশুর প্রতি তার সত্যিকারের অনুভূতিগুলোকে পিষে ফেলা? অদিতি চিৎকার করে উঠলেন, নিচে ঝুঁকলেন এবং নোটগুলো তুলে তার বাবার উপর ফিরিয়ে ছুঁড়ে মারলেন। বাবা, আপনি পাগল হয়ে গেছেন। আপনি তাকে অপমান করবেন না। তিনি তার বাইক বিক্রি করেছেন, তার ফোন বিক্রি করেছেন এবং আমাকে বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়েছেন। আপনি এমন করতে পারেন না। রক্ত দেওয়ার কথা শুনে বিক্রম সিং এক মুহূর্তের জন্য চমকে গেলেন, কিন্তু তার বড় অহংকার এবং রোহনের উস্কানি তার যুক্তিকে ঢেকে দিয়েছিল। তিনি ঠান্ডাভাবে আদেশ দিলেন, মালকিনকে সাথে সাথে গাড়িতে বসাও। ২ জন বড় দেহরক্ষী তৎক্ষণাৎ এগিয়ে এলো। অদিতিকে একদিকে ঠেলে দিল এবং পালনার দিকে এগিয়ে শিশুটিকে তুলে নিল। পিন্টু চমকে উঠল এবং জোরে জোরে কাঁদতে লাগল। শিশুটির হৃদয়বিদারক চিৎকারে অর্জুনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমার বাচ্চাকে হাত দিস না, অর্জুন গর্জন করে উঠল। সেই মুহূর্তে সে ভুলে গেল যে সে কেবল এক রোগা পাতলা ছেলে, ভুলে গেল যে তার প্রতিপক্ষ পেশাদার দেহরক্ষী। সে এক আহত পশুর মতো তার সন্তানকে রক্ষা করার জন্য দৌড়াল। কিন্তু এক অপুষ্টিতে ভোগা শ্রমিকের শক্তি প্রশিক্ষিত ঘুষির মোকাবেলা কিভাবে করতে পারত? এক মুহূর্তে এক দেহরক্ষী তার পেটে এক লাথি মারল, যাতে সে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল এবং কাপড়ের আলমানিটি পড়ে গেল। এর আগে যে সে উঠতে পারত, অন্য লোকটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তার পাঁজরে এক হাঁটু দিয়ে আঘাত করল। অর্জুন মাটিতে পড়ে গেল, তার নাক দিয়ে রক্ত ঝরতে লাগল, যা মেঝেতে ছড়ানো নোটগুলোর ওপর টপকে পড়ছিল। অর্জুন ভাই! অদিতি দেশপ্রেমীর মন চিৎকার করে উঠল। দেহরক্ষীদের হাত থেকে ছুটে তার সাহায্য করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ। তাকে টেনে নিয়ে গাড়িতে বসানো হলো।
তার চোখ এখনও সেই লোকটিকে দেখছিল যে কাদা এবং টাকার স্তূপের ওপর কাতরাচ্ছিল। বিক্রম সিং অর্জুনকে ওঠার চেষ্টা করতে দেখে শেষবারের মতো ঘৃণার দৃষ্টিতে দেখলেন। তিনি তার স্যুট ঠিক করলেন এবং বললেন, এটাই সেই শ্রেণীর পার্থক্য। তোর কাছে না শক্তি আছে আর না টাকা। তুই যাকে ভালোবাসিস তার রক্ষা করতেও পারিস না। এটাকে একটা শিক্ষা হিসাবে মনে রাখিস। এই বলে তিনি ঘুরলেন এবং গাড়ির দিকে হেঁটে গেলেন। রোহান অর্জুনের পাশ দিয়ে গেল। সে ঝুঁকল এবং ফিসফিস করে বলল, যাতে কেবল অর্জুনই শুনতে পায়। তার ঠোঁটে এক বিকৃত এবং বিষাক্ত হাসি ছিল। আমার স্ত্রী এবং সন্তানের দেখভাল করার জন্য ধন্যবাদ। এখন আমি তোর জায়গায় তাদের সব আনন্দ উপভোগ করব। তুই এখানেই পড়ে থাক এবং এই ছেঁড়া নোটগুলোকে জড়িয়ে ধর। অভাগা কোথাকার। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। দুটি পৃথিবীকে আলাদা করে দিয়ে বিলাসবহুল গাড়িটি ইঞ্জিন চালু করল। এক কালো ধোঁয়া ছাড়ল এবং বৃষ্টিতে দ্রুত বেরিয়ে গেল। সাথে করে নিয়ে গেল অদিতি এবং পিন্টুকে, যারা অর্জুনের অন্ধকার জীবনের একমাত্র আলো ছিল। বস্তিতে এক ভয়ঙ্কর শান্তি ছেয়ে গেল। অর্জুন সেখানে শুয়ে রইল। তার পুরো শরীর ব্যথায় ভেঙে যাচ্ছিল, কিন্তু শারীরিক ব্যথা তার হৃদয়ের ব্যথার কাছে কিছুই ছিল না। সে তার হাতের জোরে ওঠার চেষ্টা করল। তার চারপাশে টাকা ছিল, সবুজ নতুন ছড়ানো এক ধন, কিন্তু এই মুহূর্তে তার জন্য এটা রদ্দি কাগজ ছাড়া আর কিছুই ছিল না। তার অসহায়ত্ব এবং দুর্বলতার প্রমাণ। সে এক মুঠো টাকা তুলল, তাকে নিজের পকেটে রাখার জন্য নয়। সে তাকে এত জোরে ধরল যে ধারালো নোটগুলো তার তালুকে কেটে দিল এবং রক্ত ঝরতে লাগল। সে সেগুলোকে ছিঁড়ে ফেলতে চাইল, তাদের পুড়িয়ে ফেলতে চাইল। এক পুরুষের চোখের জল, যা তার বাবার মৃত্যুতেও ঝরেনি, এখন তার কাদামাখা গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। সে রাগে কাঁদল। সে এই অনুভব করে কাঁদল যে বিক্রম সিং এক নিষ্ঠুর সত্য বলছিলেন। টাকা ছাড়া, শক্তি ছাড়া তার সততা ছিল এক সস্তা জিনিস, যাকে লোকে তাদের জুতোর নিচে পিষে দেয়। অর্জুন হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত গেল, সেই দিকে দেখতে লাগল যেখানে গাড়িটি গায়েব হয়ে গিয়েছিল। বৃষ্টি আবার তীব্র হতে শুরু করেছিল। তার মুখে বিঁধছিল, রক্ত এবং কাদা ধুয়ে দিচ্ছিল, কিন্তু সেই অপমান ধুতে পারছিল না, যা তার আত্মায় গেঁথে গিয়েছিল। তার ঝাপসা চোখে রাগের আগুন ধীরে ধীরে শান্ত হয়ে গেল এবং এক ঠান্ডা তীক্ষ্ণ বরফের টুকরোয় পাল্টে গেল। সে চিৎকার করল না, সে গালাগালি দিল না, সে চুপ ছিল। এক এমন নীরবতা যা যে কোনো হুমকির চেয়ে ভয়ঙ্কর ছিল। সে নিজের রক্তে মাখা একটি ৫০০ টাকার নোট তুলল এবং তাকে ঘুরিয়ে দেখতে লাগল। বিক্রম সিং, আপনি ঠিক বলেছেন, আমি গরিব, কিন্তু আমি নীচ নই। অর্জুন তার দাঁতের মধ্যে দিয়ে বলল। তার কণ্ঠস্বর তার বুক থেকে প্রতিধ্বনিত হচ্ছিল, তার আত্মাকে নাড়া দিচ্ছিল। আপনি আপনার মেয়ের স্বাধীনতা কিনতে টাকা ব্যবহার করেছেন, ঠিক আছে, আমি আপনাকে এটা ফিরিয়ে দেব। এই টাকা দিয়ে নয়, বরং এক এমন জিনিস দিয়ে যা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। অপেক্ষা করুন, যেদিন আমি আপনার সামনে আবার দাঁড়াব, আমি আপনাকে আমাকে দেখতে বাধ্য করব। ঘৃণা দিয়ে নয়, বরং ভয় দিয়ে। অর্জুন টাকা পোড়াল না, সে একটি টাকা জড়ো করল। সে এটা ব্যবহার করবে না, সে এটাকে এক রক্তের ঋণ হিসেবে রাখবে, প্রতিদিন এক তিক্ত স্মৃতি হিসেবে। সে টলতে টলতে ঘরে ফিরে গেল এবং ছড়ানো জিনিসপত্র গোছাতে লাগল। খালি পালনাটি ঠান্ডা ছিল, পিন্টুর দুধের গন্ধ তখনও বাতাসে ছিল। সেই রাতে সেই ধ্বংসপ্রাপ্ত ভাড়ার ঘরে এক সরল সহনশীল বাইকওয়ালা অর্জুন মারা গিয়েছিল। পিষে যাওয়া অভিমানের ছাই থেকে এক নতুন মানুষ জন্ম নিচ্ছিল, আরও জেদি, আরও নিষ্ঠুর এবং নিজের ভেতরে এক এমন আকাঙ্ক্ষার আগুন নিয়ে যা পুরো আকাশকে জ্বালিয়ে দিতে পারত। সেই দিনগুলোর পর কালীপুল বস্তির লোকেরা অর্জুনকে পুরোপুরি পাল্টে যাওয়া দেখতে পেল। তার মুখে এখন না তো বিষণ্ণতা ছিল, আর না সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকত। তার জায়গায় এক ভয়ঙ্কর নীরবতা এবং চরম একাগ্রতা জায়গা নিয়েছিল। অর্জুন বিক্রম সিং দ্বারা ছুঁড়ে ফেলা পুরো ২০ লাখ টাকা জড়ো করল, প্রতিটি নোট সোজা করল এবং তাদের একটি জং ধরা লোহার বাক্সে পরিপাটি করে রাখল। এই বাক্সটি কখনো তার বাবার সরঞ্জামের ছিল। সে তাকে শক্ত করে বন্ধ করে দিল এবং বিছানার নিচে লুকিয়ে রাখল। সে নিজেকে শপথ করল যে সে সেই অপমানজনক টাকার একটিও পয়সা খরচ করবে না। এটা তার পুঁজি ছিল না, এটা ছিল তার মারা যাওয়া সরলতার জন্য একটি বেদি। প্রতিদিন জেগে ওঠার অনুপ্রেরণা ছিল। তাকে মনে ছিল যে তাকে দ্রুত দৌড়াতে হবে, উঁচু চড়তে হবে। সেই খালি ঘরটি পরিষ্কার করার সময়, যেখানে কখনো পিন্টুর হাসি এবং অদিতির কোমল ছায়া ছিল, অর্জুনকে বিছানা এবং দেওয়ালের ফাটলের মধ্যে একটি নীল রঙের চামড়ার ডায়েরি মিলল।
এটাই সেই ডায়েরি যা অদিতি ভুলে গিয়েছিলেন। সে একটি পাতা উল্টালো, যার মধ্যে নোট, চার্ট এবং গণনার সূত্র ভরা ছিল। প্রথম পাতার শিরোনাম ছিল ভারতীয় শহরগুলোর জন্য শেষ মাইল পরিবহনের অনুকূলন, অনাবিষ্কৃত সুযোগ। দেখা গেল যে এখানে থাকতে থাকতে অদিতি কেবল বসেছিলেন না, তিনি অর্জুনের বাইক চালানোর ধরন দেখেছিলেন, শহরের অরাজক ট্রাফিকের ওপর গবেষণা করেছিলেন এবং তার ব্যবস্থাপনা জ্ঞান ব্যবহার করে একটি নতুন পরিবহন মডেল তৈরি করেছিলেন। কিন্তু এই সব কাগজে কেবল এক একাডেমিক তত্ত্ব ছিল। অর্জুন ৩ রাত টানা সেই ডায়েরিটি পড়ল। সে সরবরাহ শৃঙ্খলা বা বিনিয়োগের ওপর প্রত্যাবর্তনের মতো উচ্চস্তরের অর্থনৈতিক শব্দগুলো পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু সে সেই সমস্যার মূল বুঝতে পারল, যার সম্পর্কে অদিতি কথা বলছিলেন। তিনি কি দেখেছিলেন এবং অর্জুন জানত যে তাকে কিভাবে করতে হবে। সে মুম্বাইয়ের সেই জট পাকানো গলিগুলো দেখল, যেখানে সিং লজিস্টিক্সের বিশাল কন্টেনার কখনো ঢুকতে পারত না। তার মনে পড়ল যে কিভাবে হালকা ট্রাকগুলোকে পিক আওয়ারে নিষিদ্ধ করা হতো, যাতে মাল আটকে যেত। অর্জুনের মস্তিষ্কে এক ধারণা জন্ম নিল, এক উচ্চ ভোল্টেজের মতো। সে টেবিলের ওপর হাত মারল। এই তো, এটাই আমার পাল্টা আঘাতের অস্ত্র। কিন্তু একটি চমৎকার ধারণা বেকার যদি তাকে প্রয়োগ করার কেউ না থাকে। অর্জুনের সহকর্মীদের প্রয়োজন ছিল। সে রুম নম্বর বিতে গেল, যেখানে হরি আইটি থাকত, এক কম্পিউটার বিজ্ঞানের ছাত্র যে ফি না থাকার কারণে পড়া ছেড়ে দিয়েছিল এবং এখন কম্পিউটার ঠিক করে এবং অনলাইন গেম খেলে দিন কাটাচ্ছিল। হরির ঘরের দরজা খুলল এবং বাসি নুডলস এবং সিগারেটের তীব্র গন্ধ এলো। হরি শার্ট ছাড়া ছিল, তার চোখ কম্পিউটার স্ক্রিনের ওপর স্থির ছিল এবং তার আঙুলগুলো কিবোর্ডের ওপর নাচছিল। আমাকে তোর দিয়ে একটি সফটওয়্যার বানাতে হবে, অর্জুন সরাসরি বলল। হরি ঘুরে অর্জুনকে তার মোটা চশমা দিয়ে দেখল। পাগল হয়ে গেছিস নাকি অর্জুন? আমার মনে হলো তুই মন ভেঙে আত্মহত্যা করেছিস। কেমন সফটওয়্যার? আমি ঋণ শোধ করার জন্য গেম খেলে টাকা রোজগারে ব্যস্ত। একটি ডেলিভারি বাইক টিমের জন্য ব্যবস্থাপনা সফটওয়্যার, কিন্তু মানুষকে নয়, বরং সুপারফাস্ট জিনিস পৌঁছানোর জন্য। সরাসরি বিক্রেতা এবং ড্রাইভারদের যুক্ত করা, গলিগুলোর মধ্য দিয়ে সবচেয়ে ছোট রাস্তাটির অনুকূলন করা। অর্জুন অদিতির ডায়েরি হরির কিবোর্ডের ওপর রাখল। আমার কাছে তোকে এখন টাকা দেওয়ার জন্য নেই, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমরা সফল হই তবে তুই প্রযুক্তির পরিচালক হবি। তোকে নুডলস খেতে হবে না এবং ঋণদাতাদের কাছ থেকে পালাতে হবে না। হরি সেই স্বপ্ন দেখা বাইকওয়ালাটির উপর হাসতে চেয়েছিল, কিন্তু অর্জুনের চোখ তাকে থামিয়ে দিল। এটা এক স্বপ্ন দেখা লোকের চোখ ছিল না, বরং এক ঝাঁকের নেতার চোখ ছিল, যে তার ঝাঁককে জড়ো করছিল। এক ভয়ঙ্কর দৃঢ়তা। হরি ডায়েরিটি তুলল এবং কিছু পাতা উল্টাল। সে যেমন যেমন পড়ল, তার ভ্রু কুঁচকে যেতে লাগল। এক প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে হরি তৎক্ষণাৎ সেই অ্যালগরিদমের ক্ষমতাকে চিনতে পারল, যা অদিতি তৈরি করেছিলেন। কিন্তু এতে রাস্তার ডেটার অভাব ছিল, যা অর্জুনের হাতে ছিল। আমাদের তুষারেরও প্রয়োজন হবে। হরি ডায়েরি নিচে রাখল, নিজের চশমা ঠিক করল। আমি কেবল কোড জানি। আমাদের এমন একজন লোকের প্রয়োজন যে এই স্বপ্নকে অন্যদের কাছে বিক্রি করতে পারে। সেই তুষার যে অনলাইন জিনিস বিক্রি করে, রুম নম্বর 7-এ, তাকে এখানে নিয়ে আয়। এবং এভাবে ফাস্টের প্রথম সদর দপ্তর অর্জুনের 15 বর্গমিটারের গরম স্যাঁতসেঁতে ঘরে প্রতিষ্ঠিত হল। 3 জন লোক, একজন বাইকওয়ালা, একজন কলেজ ড্রপ প্রোগ্রামার এবং একজন বেকার অনলাইন সেলসম্যান, এক মিটমিটে নিয়ন আলোর নিচে একসাথে বসে তাদের ভাগ্য বদলানোর স্বপ্ন বুনতে লাগল। শুরুর পুঁজি শূন্য ছিল। অর্জুন সবকিছু বাজি রাখার সিদ্ধান্ত নিল। সে সেই 20 লাখের ঘৃণার ফান্ডটি স্পর্শ করল না। এর বদলে সারদাবাইয়ের কাছে গেল, সেই মহিলা যাকে বস্তিতে সবচেয়ে কৃপণ বলে মনে করা হতো, কিন্তু যার কঠোর বাইরের রূপের পিছনে এক দয়ালু হৃদয় ছিল। মাসি, আমাকে 5 তোলা সোনা ধার দিন, অর্জুন দৃঢ়তার সাথে বলল। সারদাবাই, যিনি টাকা গুনছিলেন, প্রায় নোটের তাড়া ফেলে দিয়েছিলেন। ও ঈশ্বর, তুই কি চোরাচালান করতে যাচ্ছিস যে এত ধার চাইছিস? আমি কোথায় পাব? আমি আমার জীবন বন্ধক রাখছি। আমি আপনাকে ব্যাংক থেকে দ্বিগুণ সুদ দেব। যদি 1 বছর পর আমি ফেরত দিতে না পারি, তবে আমি আপনার দোকানে জীবনভর বিনামূল্যে কাজ করব। অর্জুন সরাসরি সারদাবাইয়ের চোখে তাকাল। সারদাবাই অর্জুনকে কিছুক্ষণ দেখলেন। তিনি এই বস্তিতে এত বছর ধরে আছেন যে তিনি মানুষ চিনতে পারতেন। তিনি অর্জুনের চোখে এখন আর সেই সরলতা নয়, বরং এক জ্বলন্ত আকাঙ্ক্ষার আগুন দেখলেন। তিনি চুপচাপ তার ঘরে গেলেন। বিছানার নিচ থেকে এক পুরনো কাপড়ের পুটুলি বের করলেন।
এটা আমার সারা জীবনের সঞ্চয়। সারদাবাই সোনার পুটুলিটি তার হাতে রাখতে রাখতে বললেন, তার কণ্ঠস্বর কাঁপছিল, যদি তুই এটা হারাস তবে আমি তোর শিরা কেটে দেব। পুঁজির সাথে আসল লড়াই শুরু হল। হরি দুদিন ও রাত কম্পিউটারে কাটালো, কেফাস্ট অ্যাপ্লিকেশনের জন্য প্রথম কোড লিখল। তুষার একটি ধার করা ঢিলেঢালা স্যুট পরল এবং প্রতিটি দোকান, প্রতিটি অনলাইন স্টোরে দরজা ধাক্কা মারল। আর অর্জুন সবচেয়ে বেশি পরিশ্রম করল। সে বস্তির বাইকওয়ালাদের নিয়োগ করল এবং নিজে পরীক্ষার জন্য দৌড়াল, যাতে গলিগুলোর মধ্যে যাত্রার সময় মাপতে পারে। কিন্তু জীবন এক স্বপ্নের মতো হয় না। প্রথম মাসে অর্ডারগুলো হাতে গোনা যেত। দোকানদাররা ঐতিহ্যবাহী পরিষেবার অভ্যাসী ছিল। তারা কিছু দরিদ্র ছেলের দ্বারা তৈরি করা এক অজানা অ্যাপ্লিকেশনের ওপর ভরসা করল না। এছাড়া তাদের স্থানীয় বাইক গ্যাংদের কাছ থেকেও কঠোর এবং নোংরা প্রতিযোগিতার মোকাবিলা করতে হল। এক সন্ধ্যায় যখন অর্জুন এক মোড়ে কাজ করছিল, তখন তাকে লাঠি হাতে গুন্ডাদের একদল ঘিরে ধরল এবং পেটাল। তারা এক স্থানীয় ডনের লোক ছিল, যাকে ছোট পরিবহন সংস্থাগুলো নতুন প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখানোর জন্য কাজে লাগিয়েছিল। অর্জুন খুব খারাপভাবে পিঠ খেল এবং সারদাবাইয়ের ভাড়ার স্কুটারে লাইট ভেঙে গেল। কিন্তু এইবার অর্জুন ঘুষি দিয়ে জবাব দিল না। সে তার ঠোঁট থেকে রক্ত মুছল, সরাসরি সর্দারকে দেখল এবং প্রায় হাসল। আজ তোরা আমাকে মারলি, কাল আমি আবার কাজ করব। তোরা হাজার হাজার লোককে মারতে পারিস না। একে অপরের রুজিরুটি কেড়ে নেওয়ার চেয়ে আমার জন্য কাজ করিস না কেন? আমি বেশি বেতন দেব, বিমাও হবে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। সর্দার সেই শান্ত জেদি আচরণে চমকে গেল। সে চলে গেল, কিন্তু অর্জুনের কথাগুলো তার মস্তিষ্কে এক নতুন ধারণা ঢুকিয়ে দিয়েছিল। নির্ণায়ক মোড় চতুর্থ মাসে এলো, যখন পুঁজি শেষ হয়ে গিয়েছিল এবং টিম হতাশ হতে শুরু করেছিল। মুম্বাইয়ের সবচেয়ে দামি সামুদ্রিক খাদ্যের রেস্তোরাঁর একটি চেন সংকটে পড়ল। তাদের পুরনো পরিবহন অংশীদার ট্রাফিকের মধ্যে আটকে গেল, যাতে কোটি কোটি টাকার চিংড়ি মারা গেল এবং ভিআইপি গ্রাহকরা অভিযোগ করল। রেস্তোরাঁর মালিক তৎক্ষণাৎ এক নতুন পরিবহন অংশীদারের সন্ধান করলেন, যার প্রয়োজনীয়তা প্রায় অসম্ভব ছিল। পিক আওয়ারে বন্দর থেকে শহরের 10টি শাখা পর্যন্ত তাজা সামুদ্রিক খাদ্য পৌঁছানো। সর্বাধিক সময় 90 মিনিট। কোনো বড় কোম্পানি সাহস করল না। অর্জুন এই খবর পড়ল। সে টেবিলের ওপর হাত মারল। এই তো সুযোগ। সে রেস্তোরাঁর মালিকের সাথে দেখা করতে গেল, যিনি এক তীক্ষ্ণ এবং কঠোর মহিলা ছিলেন। তুমি কি গ্যারান্টি দাও? মালকিন অর্জুনের সাধারণ পোশাককে সন্দেহ নিয়ে দেখলেন। আমি আমার সম্মান এবং আমার স্বাধীনতা বাজি রাখছি। যদি একটিও চিংড়ি মারা যায় তবে আমি দ্বিগুণ ক্ষতিপূরণ দেব এবং আইনি দায়িত্ব নেব। কিন্তু যদি আমি এটা করতে পারি তবে আপনাকে কেফাস্টের সাথে 2 বছরের একচেটিয়া চুক্তি করতে হবে, অর্জুন দৃঢ়তার সাথে ঘোষণা করল। মালকিন তার নাক কুচকালেন। ঠিক আছে, তোমার সাহস আছে, একবার চেষ্টা করে দেখা যাক। দৌড় শুরু হলো পিক আওয়ারে। মুম্বাইয়ের রাস্তা জ্যাম ছিল। প্রতিদ্বন্দ্বীদের ঠান্ডা ট্রাক ইঞ্চি ইঞ্চি করে সরছিল, কিন্তু কেফাস্ট ট্রাক ব্যবহার করল না। অর্জুন 50টি মোটরসাইকেলকে বিশেষভাবে তৈরি ইনসুলেটেড বক্সের সাথে মোতায়েন করল। এটা ছিল অর্জুনের নিজের ধারণা। তার আদেশে এই পিঁপড়ের সেনা ছোট ছোট গলিগুলোতে ঢুকে গেল, ফুটপাথগুলোতে চড়ে গেল এবং সেই শর্টকাটগুলো দিয়ে গেল যা গুগল ম্যাপসেও ছিল না। অর্জুন দলের নেতৃত্ব দিল। তার চোখ আগুন ছড়াচ্ছিল এবং সে ভিড়ের মধ্য দিয়ে দক্ষতার সাথে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে সে আরও একবার মৃত্যুর সাথে দৌড় লাগাচ্ছে, কিন্তু এইবার কোনো এক জীবনকে বাঁচাতে নয়, বরং নিজের ভবিষ্যৎ বাঁচানোর জন্য। ঠিক 85 মিনিট পর তাজা জীবন্ত চিংড়িগুলোর বাক্স রেস্তোরাঁর রান্নাঘরে রাখা হলো। একটিও মরেনি। রেস্তোরাঁর মালকিন বিস্ময় নিয়ে ঘড়ি দেখলেন এবং তার সামনে দাঁড়ানো ঘামে ভেজা যুবককে। তিনি মাথা নাড়লেন এবং চুক্তিপত্রে স্বাক্ষর করে দিলেন। এটা ছিল কেফাস্ট সাম্রাজ্যের প্রথম সোনালি ইট। সেই চুক্তির পর কেফাস্ট এক ঘটনার মতো ছড়িয়ে পড়ল। অর্জুনের গলি ডেলিভারি মডেল বাজারের এক বড় সমস্যার সমাধান করে দিল। রাজস্ব দ্রুত বাড়ল। কিন্তু অর্জুন জানত যে বিক্রম সিংকে হারাতে হলে সে সবসময় এক বাইকওয়ালাদের রাজা থাকতে পারে না, তাকে পাল্টাতে হবে। 3 বছর চোখের পলকে কেটে গেল। এটাই সেই 3 বছর যখন অর্জুন দিনে 4 ঘন্টার বেশি ঘুমাত না। দিনে সে কোম্পানি চালাত এবং রাতে লেখাপড়ায় ডুবে যেত। সে ইংরেজি শিখল, সে ব্যবসায় ব্যবস্থাপনা, অর্থ, বিপণনের বই পড়ল।
সে নিজেকে চলতে, কথা বলতে, মদের গ্লাস ধরতে এবং অংশীদারদের সাথে হাত মেলাতে শেখানোর জন্য একজন শিক্ষক রাখল। এক অশিক্ষিত ছেলে থেকে অর্জুন নিজেকে এক তীক্ষ্ণ তরবারিতে পাল্টে দিল। তার হাতে এখনও দাগ ছিল, কিন্তু এখন তারা এক দামি ইস্ত্রি করা শার্টের আস্তিনের নিচে লুকিয়েছিল। কেফাস্ট এখন আর কালীপুল বস্তিতে ছিল না, তারা এক উন্নত অফিস বিল্ডিংয়ে চলে গেল। হরি আইটি এখন এক সুশৃঙ্খল প্রযুক্তি পরিচালক ছিল। তুষার এক বিখ্যাত ব্যবসায়ী পরিচালক হয়ে উঠল এবং অর্জুন, সিইও অর্জুন শর্মা, শহরের তরুণ উদ্যোক্তাদের এক প্রধান মুখ হয়ে উঠল। কিন্তু খুব কম লোকই জানত যে প্রতি রাতে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শহরের ঝলমলে আলো দেখতে দেখতে অর্জুন এখনও তার বিছানার নিচ থেকে সেই পুরনো লোহার বাক্সটি খুলত। 20 লাখ এখনও সেখানেই ছিল। নতুন নোটের গন্ধ ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু অপমানের গন্ধ এখনও তাজা ছিল। সে সেই নোটগুলো স্পর্শ করত, তাদের ঠান্ডা অনুভব করত, যাতে নিজেকে মনে করিয়ে দিতে পারে যে তাকে জয়ের ওপর ঘুমাতে নেই। সে এখনও সিং লজিস্টিক্সের খবরের ওপর নজর রাখত। সে জানত যে শিকার দুর্বল হয়ে যাচ্ছে। রোহন, যেমনটা সে অনুমান করেছিল, কোম্পানিকে ভেতর থেকে নষ্ট করছিল। এবং তারপর সেই দিনটিও এলো। জাতীয় লজিস্টিক্স ফোরাম শহরের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল। এটাই সেই জায়গা ছিল যেখানে শিল্পের সবচেয়ে বড় খেলোয়াড়রা জড়ো হতো। এক এমন জায়গা যেখানে অর্জুনের মতো বাইকওয়ালা কখনো দূর থেকে দেখতে পারত। আজ অর্জুন এক কালো মার্সিডিস থেকে নামল। সে তার স্যুট ঠিক করল, তার পরিপাটি করে কাটা চুল হাত দিয়ে ছুঁয়ে দেখল। তার আত্মবিশ্বাস ফটোগ্রাফারদের ক্রমাগত ছবি তুলতে বাধ্য করল। তার মধ্যে সেই ছেঁড়া ছেলের কোনো ঝলক ছিল না। অর্জুন বড় হলটিতে প্রবেশ করল। ফ্ল্যাশলাইটের চকচকে আলো তার চোখ পলক ফেলল না। সে সরাসরি ভিআইপি অঞ্চলের দিকে গেল। সেখানে সিং লজিস্টিক্সের স্টল কেন্দ্রে ছিল, বড় এবং জমক্কালো। কিন্তু অর্জুন কর্মীদের চোখে ক্লান্তি এবং সভাপতি বিক্রম সিংয়ের অস্বাভাবিক অনুপস্থিতি লক্ষ্য করল। কেবল রোহন কাপুর সেখানে দাঁড়িয়েছিল, হাতে মদের গ্লাস নিয়ে অংশীদারদের সাথে মিথ্যা হাসি হাসছিল, কিন্তু তার চোখ ক্রমাগত চিন্তায় ঘুরছিল। অর্জুন থামল এবং সিং লজিস্টিক্সের লোকদের সামনে দাঁড়াল। সে তার নাক কুচকাল, এক আধা হাসি যাতে অনেক কিছু লুকিয়েছিল। 3 বছরের কঠোর পরিশ্রম, 3 বছর চোখের জল পান করে এখন সে তাদের সমান দাঁড়িয়েছিল, হয়তো তাদের চেয়েও ওপরে। সে তার পকেট স্পর্শ করল, যেখানে এক নতুন বিজনেস কার্ড ছিল, যাতে লেখা ছিল অর্জুন শর্মা, সভাপতি কেফাস্ট। রোহন কাপুর যেন সেই বিপদ অনুভব করল। সে তার মাথা ঘোরাল এবং দুজনের চোখ মিলিত হল। রোহন তার চোখ সরু করল, যেন কোনো পরিচিতকে দেখছে, কিন্তু তার চোখে বিশ্বাস হচ্ছিল না। তার সামনে দাঁড়ানো লোকটি এক বিজয়ীর আভা ছড়াচ্ছিল। এই কি সেই ছেঁড়া বাইকওয়ালা হতে পারে? অর্জুন তার হাতে মদের গ্লাসটি তুলল এবং রোহনকে এক বিনয়ী কিন্তু তীক্ষ্ণ মাথা নাড়িয়ে অভিবাদন জানাল। শিকারের সময় হয়ে গিয়েছিল। যখন অর্জুন ছাইয়ের স্তূপ থেকে নিজের সাম্রাজ্য বানাচ্ছিল, তখন অন্যদিকে সিং টাওয়ারের বিলাসবহুল প্রাসাদের ভেতরে এক অন্য ট্র্যাজেডি চুপচাপ ঘটছিল, অনেক বেশি নিষ্ঠুর এবং শ্বাসরুদ্ধকর। যদি অর্জুনের জীবন রক্ত এবং অশ্রুভরা এক আরোহণ ছিল, তবে গত 3 বছরে অদিতির জীবন ছিল এক অন্তহীন পতন। যদিও বাইরে থেকে তিনি এখনও এক প্রতিষ্ঠিত রাজকুমারী হিসাবে পরিচিত ছিলেন, সেই ঝোড়ো রাতের পর অদিতিকে এক বড় কিন্তু ঠান্ডা বাংলোতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রম সিং টাকা ব্যবহার করে তার পরিবারের ইজ্জত তো বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি সেই ঘরটিকে এক জেলে পরিণত করেছিলেন। তিনি তার মেয়েকে বন্দী করেননি, কিন্তু তিনি তাকে এক ভয়ঙ্কর উপেক্ষায় বন্দী করে রেখেছিলেন। পিন্টু তার মায়ের পদবি নিয়ে জন্মগ্রহণ করল এবং প্রতিদিন সে সেই লোকটির মতো দেখতে লাগত যাকে বিক্রম সিং ঘৃণা করতেন। তার চোখ ঠিক তেমনই ছিল। যখনই বিক্রম সিং তার নাতিকে উঠোনে খেলতে দেখতেন, তখনই তিনি তার ভ্রু কুঁচকাতেন এবং মুখ ফিরিয়ে নিতেন। তার দৃষ্টিতে সেই শিশুটি অপমানের প্রতীক ছিল, এই কথার জীবন্ত প্রমাণ যে তার মেয়ে এক গরিব বাইকওয়ালার বাহুতে চলে গিয়েছিল। তিনি ঘরে কাউকে সেই রাতের উল্লেখ করতে বারণ করে দিয়েছিলেন এবং শিশুটিকে একবারও কোলে নিতে অস্বীকার করেছিলেন। অদিতি এক ছায়ার মতো জীবনযাপন করছিলেন, চুপচাপ কোম্পানি এবং ঘরের মধ্যে আসা যাওয়া করতেন। তাকে পরিকল্পনা বিভাগের উপপ্রধান নিযুক্ত করা হয়েছিল, এক এমন পদ যা শুনতে তো বড় রাখত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন এক পুতুল। তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পুরনো কর্মীরা তাকে এড়িয়ে চলত এবং নতুন কর্মীরা তার পিঠ পিছলে অবৈধ মা হিসাবে গুজব করত। অদিতি সবকিছু দাঁত কামড়ে সহ্য করলেন। তিনি প্রতিবাদ করার সাহস করলেন না।
আবার পালানোর সাহস করলেন না, কারণ এখন তিনি একা ছিলেন না। তাকে এই ছাদের প্রয়োজন ছিল, যাতে পিন্টুকে থাকার জায়গা দিতে পারেন। তাকে এই বেতনের প্রয়োজন ছিল, যাতে তিনি তার ছেলেকে লালন পালন করতে পারেন, ভুল হলেও, যার দাম ছিল প্রতিদিন তার অভিমানকে পিষে ফেলা। কিন্তু অদিতির সবচেয়ে বড় যন্ত্রণা তার বাবার উপেক্ষা থেকে নয়, বরং রোহন কাপুরের জয় থেকে আসত। সে এক বিষাক্ত সাপের মতো গোষ্ঠীর প্রতিটি কোণে ঢুকে গিয়েছিল। এক সমর্পিত হতে চলা জামাইয়ের মুখোশ এবং চাটুকারিতার তার ক্ষমতা দিয়ে রোহন দ্রুত কার্যনির্বাহী পরিচালকের চেয়ারে চড়ে গেল এবং বিক্রম সিংহের ডান হাত হয়ে উঠল। সে পুরো কোম্পানির উপর নিয়ন্ত্রণ করে নিয়েছিল। রোহন অদিতিকে ছাড়ল না। সে তাকে মানসিকভাবে নির্যাতন করতে এক রুগী আনন্দ পেত। মিটিংগুলোতে সে প্রকাশ্যে তার সমস্ত পরামর্শ খারিজ করে দিত এবং কর্মীদের সামনে তার ক্ষমতার উপহাস করত। একবার সে তাকে এক নির্জন করিডরে থামাল এবং তার কানে ফিসফিস করে বলল, দেখলে অদিতি, আমার বাহু থেকে দেরিয়ে ঝড়ে ফেসে গেলে। যদি সেই দিন তুমি গর্ভপাত করিয়ে নিতে, তবে আজ তুমি এক রানী হতে, নাকি এক বাইকওয়ালার অবৈধ স্ত্রী। সত্যি বলতে, তোমাকে দেখে আমার আবার চাবার ইচ্ছা হচ্ছে। অদিতি কেঁপে উঠলেন, তাকে ধাক্কা দিলেন এবং নিজেকে ধোয়ার জন্য বাথরুমে দৌড়ালেন। সেই ঘৃণ্য অনুভূতিটিকে নিজের ত্বক থেকে সরানোর চেষ্টা করলেন। সবচেয়ে হতাশজনক মুহূর্তে তিনি চুপি চুপি তার ফোন খুলতেন এবং কে ফাস্ট নামক এক নতুন স্টার্টআপ কোম্পানি সম্পর্কে খবর খুঁজতেন। তিনি সেই রহস্যময় তরুণ সিইও সম্পর্কে প্রতিটি আর্টিকেল মনোযোগ দিয়ে পড়তেন, জেসনে শহরে ডেলিভারি শিল্পের মুখ পাল্টে দিয়েছে। যদিও কোনো ছবি তার মুখ পরিষ্কারভাবে দেখাত না, কিন্তু এক মহিলার সজ্ঞা তাকে বলেছিল যে সে কে ছিল। সেই ব্যবস্থাপনা শৈলী, সেই পিঁপড়ের দর্শন, সবকিছু সেই লোকটির ছায়ার মতো ছিল। জেসনে কখনো বস্তির জন্য জলের পাম্প ঠিক করেছিল, কিন্তু তিনি বিশ্বাস করার সাহস করলেন না বা নিজেকে আশা করার অনুমতি দিলেন না। এক বাইকওয়ালা জেসনে সবকিছু হারিয়েছে, কেবল ৩ বছরে কিভাবে এক রাজা হতে পারে। হয়তো এটা কেবল এক বিভ্রম ছিল, যা তার আকাঙ্ক্ষার কারণে সৃষ্টি হয়েছিল। যখন অদিতি দুঃখে ডুবেছিলেন, রোহন সিং গোষ্ঠীকে গিলে ফেলার তার পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে কার্যকর করছিল। সে গত ২ বছরের পর বছর ধরে সে চুপিসারে কোম্পানিকে ফাঁপা করে দিচ্ছিল। রক্ষণাবেক্ষণ, গোদাম আপগ্রেডেশন, ড্রাইভারদের বেতন, সবকিছু সে কেটে বিদেশের ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে দিচ্ছিল। সিংহ লজিস্টিক্সের শক্তিশালী বহর এখন জীর্ণ হয়ে পড়েছিল এবং ড্রাইভাররা বেতন দেরির কারণে অসন্তুষ্ট ছিল। কিন্তু বিক্রম সিং তার অতি আত্মবিশ্বাস এবং তার কোম্পানির প্রতি অন্ধ বিশ্বাস নিয়ে এই মারাত্মক ফাটলগুলো দেখতে পাচ্ছিলেন না। রোহান সুযোগ পেল যখন একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী, ড্র্যাগন গ্রুপ, তার সাথে যোগাযোগ করল। অন্ধকারে একটি গোপন চুক্তি করা হল। রোহান সিংহ লজিস্টিক্সকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দেবে এবং ড্র্যাগন এটিকে সস্তায় কিনে নেবে এবং রোহান একটি বিশাল সম্পত্তির সাথে নতুন গোষ্ঠীর উপসভাপতি হবে। এই বোমা সক্রিয় করতে রোহান একজন জাপানি অংশীদারের আজ থেকে একটি আকর্ষণীয় চুক্তি নিয়ে এলো। উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক উপাদান রপ্তানির জন্য একটি পরিবহন চুক্তি, যার মূল্য কয়েকশো কোটি ছিল। এটি আমাদের ১ নম্বর অবস্থান পুনরুদ্ধার করার এবং কেফাস্টের মতো ছোটখাটোদের পিষে ফেলার একটি সুবর্ণ সুযোগ। রোহান তোষামত করে চুক্তিটি বিক্রম সিংয়ের টেবিলে রাখল। জাপানি অংশীদার সময় সম্পর্কে খুব কঠোর, কিন্তু লাভ অনেক বেশি। যদি আমরা এটি সফলভাবে করি, তবে সিংহ লজিস্টিক্সের শেয়ার একটানা ১০ সেশন ধরে বাড়বে। বিক্রম সিং তার চশমা পরলেন এবং বিশাল লাভের অঙ্ক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। একজন শিল্পপতির লোভ এবং অহংকার, যাকে বাজার ভুলি যাচ্ছিল, তার স্বাভাবিক সতর্কতা ঢেকে দিল। তিনি শেষ পৃষ্ঠায় একটি ছোট চুক্তির লঙ্ঘন ধারা লক্ষ্য করলেন না। যদি সরবরাহে ২৪ ঘণ্টার বেশি দেরি হয়, তবে সিংহ লজিস্টিক্সকে চুক্তির মূল্যের ২০০% ক্ষতিপূরণ দিতে হবে এবং খ্যাতির ক্ষতির জন্য জরিমানা দিতে হবে। মোট পরিমাণ যা কোম্পানিকে সাথে সাথে দেউলিয়া করে দিতে পারত। স্বাক্ষর করে দিন আঙ্কেল, আমি সব সামলে নিয়েছি, বহর প্রস্তুত, রোহান তাগিদ দিল। তার চোখে একটি বিষাক্ত সাপের মতো আভা ছিল, যে তার শিকারের জালে পড়ার অপেক্ষায় ছিল। আর বিক্রম সিং স্বাক্ষর করে দিলেন। কাগজের ওপর কালো কালি সেই সাম্রাজ্যের জন্য মৃত্যু পরোয়ানা ছিল, যা তিনি তার পুরো জীবন ধরে তৈরি করেছিলেন। দুঃস্বপ্ন শুরু হল যখন প্রথম চালান বন্দরে পৌঁছাল। এক সকালে বৃষ্টিতে ভাসছিল। ঠিক ৩ বছর আগের সেই বিষণ্ণ পরিবেশের পুনরাবৃত্তি করে বিক্রম সিংয়ের ফোন একটানা বাজছিল। অন্যদিকে গুদাম ম্যানেজারের ভীত কণ্ঠস্বর ছিল, সভাপতিজি, খুব বড় বিপদ হয়েছে, সব ড্রাইভার ধর্মঘটে চলে গেছে।
বিক্রম সিংয়ের হাত থেকে কফির কাপ পড়ে ভেঙে গেল। তিনি তৎক্ষণাৎ বন্দরের দিকে ছুটে গেলেন এবং সামনের দৃশ্য দেখে তার মাথা ঘুরে গেল। শত শত কন্টেইনার বৃষ্টির মধ্যে লোহার কফিনের মতো স্থির পড়েছিল। বন্দরের গেটের সামনে শত শত ড্রাইভার বেতনের দাবি জানিয়ে ব্যানার নাড়াচ্ছিল। তারা ভাঙচুর করছিল এবং কোনো গাড়িকেই এগিয়ে যেতে দিচ্ছিল না। কৃতঘ্ন, আমি তোমাদের বেতন দিয়েছি যাতে তোমরা এই সব করো, বিক্রম সিং চিৎকার করলেন। তার মুখ লাল হয়ে গেল এবং তিনি ভিড়ের দিকে এগোতে লাগলেন, কিন্তু নিরাপত্তা রক্ষীরা তাকে থামিয়ে দিল। কৃতঘ্ন, একজন বুড়ো ড্রাইভার যে কোম্পানির সাথে শুরু থেকে ছিল তার টুপি মাটিতে ছুঁড়ে ফেলল। ৩ মাস ধরে আমরা বেতন পাইনি, ট্রাকের ব্রেক খারাপ, টায়ার ক্ষয়প্রাপ্ত, কেউ সেগুলো বদলায় না, এবং আপনি আমাদের পাহাড়ি রাস্তায় চালানোর জন্য বলেন? আপনি কি চান আমরা মারা যাই? সেই রোহান বলে কোম্পানি সমস্যায় আছে, কিন্তু সে নিজে একটানা নতুন গাড়ি বদলাচ্ছে। আপনি সভাপতি আর আপনার কিছুই চোখে পড়ে না। বিক্রম সিং চমকে গেলেন। ৩ মাস ধরে বেতন মেলেনি, ট্রাক খারাপ। রোহান তাকে পাঠানো সাপ্তাহিক রিপোর্টগুলোতে এগুলোর কিছুই ছিল না। তিনি রোহানকে খুঁজতে ঘুরে দেখলেন, কিন্তু সে গায়েব হয়ে গিয়েছিল। তখনই দ্বিতীয় খারাপ খবর এলো। জাপানি অংশীদারের জাহাজ বন্দরে এসে গিয়েছিল এবং আর মাত্র ১২ ঘন্টা অপেক্ষা করবে। যদি না হয় তবে জাহাজ চলে যাবে এবং জরিমানা ধারা সক্রিয় হবে। কিন্তু যখন ড্রাইভার ধর্ম ঘটে, তখন হাজার হাজার টন মাল গুদাম থেকে বন্দরে কিভাবে পৌঁছানো যাবে? এবং তার চেয়েও খারাপ, তদন্ত করে দেখা গেল যে অর্ধেক ট্রাকে কেউ চুপি চুপি ইঞ্জিনে চিনি দিয়ে দিয়েছিল। ইঞ্জিন জ্যাম হয়ে গিয়েছিল। এটি একটি সংগঠিত নাশকতা ছিল, একটি আদর্শ ষড়যন্ত্র। বিক্রম সিং কাঁপতে কাঁপতে অফিসে ফিরলেন। তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। তিনি রোহানকে তার ঘরে ডাকলেন। এবার রোহানে সেই সাধারণ বিনয় ছিল না। সে আরাম করে ভেতরে এলো, সভাপতির টেবিলের সামনের চেয়ারে বসল এবং একটি সিগারেট ধরালো, যা সে আগে কখনো তার সামনে করার সাহস দেখায়নি। তো কি করছিস রোহান? বিক্রম সিং তোতলালেন। তার হাত নিজের বুকের ওপর রাখা ছিল। রোহান একটি সাদা ধোঁয়ার রিং ছাড়ল এবং হাসল। আঙ্কেল, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি এখন ব্যবস্থাপনা করতে পারেন না, তাই আমাকে করতে দিন। পরিস্থিতি খুব উত্তেজনাপূর্ণ। জাপানি অংশীদার হাঙ্গামা করছে এবং ব্যাংকও অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। সিংহ লজিস্টিক্সের আর কোনো পথ নেই। তাহলে এটা তুই করেছিস? বিক্রম সিং ঘুরে তাকালেন। তার শ্বাস ভারী হতে লাগল। হ্যাঁ, আমি করেছি। রোহান উঠে দাঁড়াল, বিক্রম সিংয়ের মুখের কাছে এলো এবং তার ভুয়ো মুখোশ পুরোপুরি খুলে ফেলল। আমি আপনাকে সতর্ক করেছিলাম, কিন্তু আপনি শোনেননি। আপনি সবসময় অন্যদের ছোট করে দেখেন, নিজেকে রাজা ভাবেন। এখন রাজার শেষ হয়ে গেছে। আমি ড্র্যাগন গ্রুপের সাথে কথা বলেছি। তারা আপনার ঋণ শোধ করার জন্য কোম্পানি কিনতে সম্মত হয়েছে। দামটা একটু কম, কিন্তু ঋণের জন্য জেল যাওয়ার চেয়ে ভালো, তাই না, হবু শ্বশুর মশাই? এই ধাক্কা বিক্রম সিংয়ের বুড়ো হৃদয়ে একটি হাতুড়ির মতো আঘাত করল। তিনি একটি গুরুতর হৃদরোগে আক্রান্ত হলেন। তার চোখ উল্টে গেল। তিনি টেবিল আঁচড়ালেন এবং তারপর ঠান্ডা মেঝেতে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। রোহান বিক্রম সিংকে কিছুক্ষণ যন্ত্রণা ভোগ করতে দেখল এবং তারপর আরাম করে অ্যাম্বুলেন্স ডাকার জন্য ফোন তুলল। তার ঠোঁটে একটি নিষ্ঠুর হাসি ছিল। সিংহ লজিস্টিক্সের সভাপতির হৃদরোগ এবং কোম্পানির দিউলিয়াত্বের খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল। সিংহ লজিস্টিক্সের শেয়ার দ্রুত পড়ে গেল। সরবরাহকারী এবং পাওনাদাররা সদর দপ্তরের বাইরে জমা হয়ে গেল। কর্মচারীরা ঘাবড়ে গেল এবং ইস্তফা দিতে লাগল। পুরো সিংহ টাওয়ার কেঁপে উঠল। অদিতি হাসপাতালে ছিল। তার চোখের জল থামছিল না। তার বাবা নিবিড় পরিচর্যা ইউনিটে ছিলেন। তার জীবন একটি প্রদীপের মতো কাঁপছিল। সে তার বাবা এবং কোম্পানির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল, কিন্তু সে অসহায় ছিল। ৩ দিন পর কোম্পানির বড় বৈঠক কক্ষে একটি জরুরি শেয়ার হোল্ডারদের সভা ডাকা হল। পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল। রোহান কাপুর নির্বাহী পরিচালক হিসাবে সভার সভাপতিত্ব করার জন্য দাঁড়াল। সে একটি কালো স্যুট পরেছিল এবং তার মুখে গভীর দুঃখ ছিল, কিন্তু তার চোখে ঝলমল করছিল। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, রোহানের কণ্ঠস্বর শ্বাসরুদ্ধ করছিল। সভাপতি গুরুতর অবস্থায় আছেন এবং কোম্পানির ওপর ভারী ঋণ রয়েছে। জাপানি অংশীদার ২০০ কোটি ক্ষতিপূরণ চাইছে এবং ব্যাংক এই বিল্ডিং বাজেয়াপ্ত করার হুমকি দিচ্ছে। আমরা সম্পূর্ণরূপে ফেঁসে গেছি। বৈঠক কক্ষে গুঞ্জান শুরু হল, কিন্তু রোহান তার কণ্ঠস্বর উঁচু করল। আমি একটি পথ খুঁজে পেয়েছি। ড্র্যাগন গ্রুপ সিংহ লজিস্টিক্স কিনতে এবং আমাদের সমস্ত ঋণ শোধ করতে সম্মত হয়েছে, যদিও তারা কেবল আসল মূল্যের 10% পরিশোধ করবে।
এটি একটি বেদনাদায়ক মূল্য, কিন্তু এটি একমাত্র জীবন রক্ষাকারী। অদিতি যে এক কোণে বসেছিল তার মুঠি শক্ত করল। সে জানত ড্র্যাগন গ্রুপ কে। তারা তাদের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিল। এই পতনের পেছনের হাত তাদের কাছে বিক্রি করা তার বাবার জন্য চূড়ান্ত অপমান ছিল। সে উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। না, আমরা আমাদের বাবার কষ্টের উপার্জন এত সস্তায় বিক্রি করতে পারি না। জাপানি চুক্তি এখনও 12 ঘন্টার জন্য বৈধ। যদি আমরা মাল পৌঁছানোর কোনো উপায় খুঁজে নিতে পারি, তবে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে না। কোম্পানি বেঁচে যাবে। রোহান অদিতিকে দেখল। তার চোখে দয়া এবং উপহাসের মিশ্রণ ছিল। অদিতি, তুমি খুব ভেজা বিড়াল। ট্রাক খারাপ, ড্রাইভার ধর্মঘটে। তুমি কি সাইকেলে হাজার হাজার টন মাল বন্দরে নিয়ে যাবে? বাস্তববাদী হও। কোম্পানিকে বিক্রি করাই তোমার বাবাকে পাওনাদারদের থেকে বাঁচানোর একমাত্র উপায়। রোহানের কথা অদিতি এবং শেয়ার হোল্ডারদের ওপর ঠান্ডা জলের মতো কাজ করল। তারা একমত হল। ভয় আত্মসম্মানের ওপর জয় হয়েছিল। রোহান ড্র্যাগন গ্রুপের উকিলকে চুক্তি পেশ করার ইশারা করল। সে তার দামি কলম তুলল এবং সেই মুহূর্তটি উপভোগ করল। ঠিক যখন সে স্বাক্ষর করতে যাচ্ছিল, বৈঠক কক্ষের ভারী দরজা জোরে সোরে খুলে গেল এবং একটি জোর আওয়াজ হল, যা সবাইকে চমকে দিল। রোহানের কলম কাগজের ওপর পিছলে গেল। স্বাক্ষর খারাপ হয়ে গেল। সবার চোখ দরজার দিকে গেল, যেখানে একজন লম্বা, প্রভাবশালী লোক দাঁড়িয়েছিল। তার দুপাশে কালো স্যুট এবং চশমা পরা অঙ্গরক্ষক ছিল। মাঝের লোকটি ভেতরে এলো। তার জুতোর শব্দ একটি ছন্দে বাজছিল। সে একটি জমককালো নীল স্যুট পরেছিল, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল তার চোখ। তীক্ষ্ণ চোখ, যাতে এমন একজনের শান্তি ছিল যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। অদিতির চোখ খুলে গেল। তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। যদিও এই লোকটির বাহ্যিক রূপ কতটা পাল্টে গিয়েছিল, সে সেই চোখগুলোকে কখনো ভুলতে পারত না। সেগুলি সেই চোখ ছিল যা তাকে সেই ঝড়ো রাতে উষ্ণতার সাথে দেখেছিল। এ তো তুমি। রোহান তার ভ্রু কুঁচকে গেল। একটি অস্বস্তির অনুভূতি তার উপর চেপে বসল। সে চিৎকার করল, কে? কার সাহস হলো এখানে আসার? নিরাপত্তা কোথায়? সেই লোকটি তাকে উত্তর দিল না। সে সরাসরি টেবিলের অন্যদিকে খালি চেয়ারে গেল এবং আরাম করে বসল। সে তার সহকারীকে একটি ব্রিফকেস টেবিলে রাখার ইশারা করল। আমি শুনেছি আপনারা কোম্পানিকে ভাঙা দামের মতো বিক্রি করছেন। তার গভীর কণ্ঠস্বর বাজল, যা পুরো ঘরকে শান্ত করে দিল। থামুন, সেই চোরের কাছে বিক্রি করতে এত তাড়াহুড়ো করবেন না। আমি এই ঋণ কিনতে এসেছি, এবং সেই চেয়ারটাও যাতে তুমি বসে আছো। রোহান তোতলাল। তো তুই কে? সেই লোকটি হাসল, একটি পরিচিত আধা হাসি। সে তার পকেট থেকে একটি বিজনেস কার্ড বের করল এবং রোহানের দিকে ছুঁড়ে দিল। কার্ডটি হাওয়ায় ঘুরে সরাসরি বিক্রয় চুক্তির উপর পড়ল। সাদা কাগজের ওপর সোনালি অক্ষরে লেখা ছিল, অর্জুন শর্মা, সভাপতি, কে ফাস্ট। পুরো বৈঠক কক্ষ শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। সবার চোখ সেই ছোট্ট বিজনেস কার্ডের ওপর ছিল এবং তারপর সেই লোকটির ওপর যে শান্তিতে বসেছিল। কে ফাস্টের নাম শহরে কারো কাছেই অপরিচিত ছিল না। এটি একটি উত্থানশীল প্রযুক্তিগত তারা ছিল, ঐতিহ্যবাহী পরিবহন কোম্পানিগুলোর জন্য একটি ভয়ঙ্কর বিষয়। কিন্তু কেউ তাদের সবচেয়ে বন্য স্বপ্নেও ভাবেনি যে এই নতুন সাম্রাজ্যের পেছনের লোকটি সেই ছিল যাকে 3 বছর আগে টাকা ছুঁড়ে ফেলে একটি কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। রোহান কাপুর প্রথম নীরবতা ভাঙল। সে হাসল, এমন একটি হাসি যা অত্যন্ত ঘাবড়ে যাওয়ার কারণে বিকৃত ছিল। তুই পাগল হয়ে গেছিস? রোহান অর্জুনের দিকে ইশারা করল। তার আঙুল কাঁপছিল। তুই একটি ভুয়ো বিজনেস কার্ড ছাপিয়ে এখানে বাচ্চাদের ঠকাতে এসেছিস। কে ফাস্ট কোনো বড় লোকের? তোর মতো ফাঁকা পকেটের বাইকওয়ালার সাথে এর কী সম্পর্ক? নিরাপত্তা কোথায়? এই প্রতারককে বাইরে বের করো। কিন্তু কোনো নিরাপত্তারক্ষীও নড়ার সাহস করছিল না, কারণ অর্জুনের পিছনে শুধু অঙ্গরক্ষকই ছিল না, শহরের শীর্ষ আইনজীবীরাও ছিল। অর্জুন রোহানের উত্তেজনায় মনোযোগ দিল না। সে তার সহকারীকে ব্রিফকেস খোলার ইশারা করল। একটি মোটা ফাইল বের করল এবং টেবিলে আছড়ে দিল। এই হল আইনি নথি, যা প্রমাণ করে যে আমার কাছে কে ফাস্টের 65% শেয়ার আছে। আর অর্জুন আরও একটি নথি বের করল। সিংহ লজিস্টিক্সের জন্য কে ফাস্টের ঋণ গ্যারান্টি, এই শর্তে যে আমি সংকট সমাধানের জন্য অস্থায়ী নিয়ন্ত্রণ নেব। ব্যাংক এটিকে অনুমোদন দিয়েছে। এখানে যেই শেয়ার হোল্ডার ড্র্যাগন গ্রুপের কাছে সস্তায় নিজের শেয়ার বিক্রি করতে চায়, সে দরজা দিয়ে বাইরে যেতে পারে। আর যেই কেউ নিজের সম্পত্তি রাখতে চায় এবং সিংহ লজিস্টিক্সকে আবার জীবিত হতে দেখতে চায়, সে বসে যাক এবং আমার কথা শুনুক।
অর্জুনের কণ্ঠস্বর দৃঢ় এবং শক্তিশালী ছিল। শেয়ার হোল্ডাররা একে অপরের দিকে তাকালো এবং তারপর ড্র্যাগন গ্রুপের চুক্তির দিকে। তারা ধীরে ধীরে বসে গেল। এই যুবকের আত্মবিশ্বাস থেকে একটি ঝাপসা আশা জেগেছিল। রোহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল, ঘাম ঝরতে লাগল। সে জানত যে সে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে চিৎকার করল, পুনরুজ্জীবিত, তুই কোন অধিকারে? হাজার হাজার টন মাল আটকে আছে, ট্রাক খারাপ, ড্রাইভার ধর্মঘটে এবং জাপানি জাহাজ চলে যেতে মাত্র 10 ঘন্টা বাকি। তুই কি জাদু করবি? অর্জুন দাঁড়াল, 2 হাত টেবিলের ওপর রাখল এবং রোহানের দিকে ঝুঁকে গেল। তার চোখ আগুন উদ্গীরণ করছিল। আমি জাদু ব্যবহার করি না, আমি মস্তিষ্ক ব্যবহার করি। তুমি বড় মাছের মতো ভাবো, বড় ট্রাক এবং চওড়া রাস্তার ওপর ভরসা করো। আর আমি পিঁপড়াদের মতো ভাবি। যখন প্রধান রাস্তা বন্ধ হয়ে যায় তখন জল প্রবাহিত হওয়ার জন্য সবচেয়ে ছোট ফাটল খুঁজে নেয়, আর আমি সেই প্রবাহকে খুলে দেয়। সে বৈঠক কক্ষের বড় পর্দার দিকে মুখ করল, একটি বোতাম চাপল এবং স্ক্রিনে সিংহ লজিস্টিক্সের গুদামের লাইভ ড্রোন ফুটেজ দেখা গেল। যে দৃশ্য সামনে এলো তাতে পুরো বৈঠক কক্ষ আশ্চর্যচকিত হয়ে গেল। কে ফাস্টের লোগো সহ শত শত ছোট ট্রাক গুদামে লাইনে দাঁড়িয়েছিল, সাথে কমলা ইউনিফর্মে হাজার হাজার বাইক ড্রাইভারের একটি বিশাল সেনাবাহিনী। একটি বিশাল পিঁপড়ের বাসার মতো ভেতরে বাইরে হচ্ছিল। তারা বড় মালকে হাজার হাজার ছোট প্যাকেটে ভাগ করছিল। সিংহ লজিস্টিক্সের কন্টেনার খারাপ এবং পিক আওয়ারে নিষিদ্ধ। অর্জুন একটি ডিজিটাল মানচিত্রের উপর আঙুল রেখে ব্যাখ্যা করল, কিন্তু ছোট ট্রাক এবং মোটরসাইকেল নয়। আমি মুম্বাইয়ের কে ফাস্টের সব 5000 ড্রাইভারকে একত্রিত করেছি। আমরা জ্যামপূর্ণ প্রধান রাস্তাগুলো ব্যবহার করছি না, আমরা 12টি বিকল্প রুট ব্যবহার করছি। গলি এবং ছোট রাস্তা দিয়ে যাচ্ছি এবং সরাসরি বন্দরে পৌঁছাচ্ছি। এটা অসম্ভব, অদিতি ফিসফিস করল, নিজের হাত মুখে রেখে। তার চোখ প্রশংসায় বড় হয়ে গেল। সে সাথে সাথে এই রণনীতিটি চিনতে পারল। এটি সেই নীতিগুলোর বাস্তবিক প্রয়োগ ছিল যা তার ভুলে যাওয়া ডায়েরিতে ছিল, কিন্তু অর্জুনের অবিশ্বাস্য নির্বাহ ক্ষমতা দ্বারা একটি আশ্চর্যজনক স্কেলে বাড়ানো হয়েছিল। স্ক্রিনে কমলা বিন্দুগুলো একটানা চলছিল, বন্দরে মাল দ্রুত একত্রিত করা হচ্ছিল এবং জাহাজে লাদা হচ্ছিল। সময় এখনও চলছিল, কিন্তু মালের গতি তার চেয়েও বেশি ছিল। দেখলে তুমি রোহান? অর্জুন ঠান্ডা গলায় বলল। সমস্যা ট্রাকের বড় বা ছোট হওয়া নিয়ে নয়, সমস্যা হল ড্রাইভারের কাছে হৃদয় ও মস্তিষ্ক আছে কিনা। তুমি কোম্পানির বহর নষ্ট করে দিয়েছ যাতে এটিকে মারতে পারো, কিন্তু তুমি ভুলে গেছ যে লজিস্টিক্সের জীবনরেখা গাড়ি নয়, বরং প্রবাহ। রোহান চেয়ারে পড়ে গেল। তার মুখ রক্তহীন ছিল। সে জানত যে সে হেরে গেছে, কিন্তু একজন হারা মানুষের প্রবৃত্তি তাকে ছটপট করতে বাধ্য করল। তুই মিথ্যা বলছিস। আমি কিছু করিনি, আমি সব কোম্পানির জন্য করেছি। তুই আমার ওপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছ। মিথ্যা অভিযোগ? অর্জুন তার নাক কুচকাল। সে একটি চুটকি বাজালো এবং বৈঠক কক্ষের দরজা আবারও খুলে গেল। এবার পুলিশের পোশাকে কর্মকর্তারা ভেতরে এলো। তাদের সাথে হরি আইটিয়া ছিল, যে এখন কে ফাস্টের প্রযুক্তি পরিচালক। হরি একটি হার্ড ড্রাইভ এবং কিছু নথি টেবিলে রাখল। স্যার, এটি সেই গোপন ক্যামেরা থেকে বের করা পুরো ডেটা যা আমরা পুরানো গুদামের নিরাপত্তার অনুমতি নিয়ে স্থাপন করেছিলাম। এতে শ্রী রোহানের লোকদের ট্রাকের তেলের ট্যাঙ্কে চিনি দিতে রেকর্ড করা হয়েছে এবং এই হরি ব্যাংক স্টেটমেন্ট বের করল, সেই বিদেশি ভুয়ো অ্যাকাউন্টগুলোর ব্যাংক স্টেটমেন্ট যার ব্যবহার শ্রী রোহান ড্র্যাগন গ্রুপের কাছ থেকে ঘুষ নিতে ব্যবহার করেছিল। রোহানের চোখ বড় হয়ে গেল। সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু 2 পুলিশ কর্মকর্তা তাকে ধরে নিল এবং সাথে সাথে হ্যান্ডকাফ লাগিয়ে দিল। হ্যান্ডকাফের শব্দ ঠান্ডা এবং সিদ্ধান্তমূলক ছিল, যা একজন প্রতারকের শাসনের শেষ করে দিল। নিয়ে যাওয়ার আগে রোহান অদিতিকে দয়ার দৃষ্টিতে দেখল, কিন্তু জবাবে সে কেবল ঘৃণা এবং একটি ঘুরে যাওয়া পিঠ পেল। সে লিফটের দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হতাশ চিৎকার করতে এবং গালি দিতে থাকল। বৈঠক কক্ষ করতালির শব্দে ভরে উঠল। শেয়ার হোল্ডাররা অর্জুনকে ঘিরে ধরল এবং তাকে অভিনন্দন জানাল, কিন্তু অর্জুন কেবল মাথা নাড়ল। তার চোখ কেবল একজনকে খুঁজছিল, অদিতি। অদিতি এক কোণে দাঁড়িয়েছিল, তার গালে জল গড়াচ্ছিল এবং সে তাকে এমনভাবে দেখছিল যেন সে একটি সত্যিকারের স্বপ্ন। অর্জুন তার দিকে এগোল। 3 বছরের দূরত্ব এবং পক্ষপাতের পাহাড় এক নজরে গলে গেল। সে তাকে আলিঙ্গন করতে চেয়েছিল, তার চোখের জল মুছতে চেয়েছিল, কিন্তু সে নিজেকে থামাল।
এখনও একটি শেষ পাহাড় ছিল যা তাকে পার করতে হবে। আমাকে হাসপাতালে যেতে হবে, অর্জুন ধীরে ধীরে বলল। এই লড়াই ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না তিনি সত্যটা জানতে পারছেন। মুম্বাই জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে পরিবেশ শান্ত এবং দমবন্ধ ছিল। বাইরের জয়ের উল্লাসের ঠিক বিপরীত। বিক্রম সিং জেগে উঠেছিলেন, কিন্তু হৃদরোগ তার পুরানো অহংকার কেড়ে নিয়েছিল। তিনি সেখানে বুড়ো, দুর্বল শুয়েছিলেন, তার সাদা চুল বালিশে ছড়িয়েছিল। তিনি টিভিতে খবর শুনেছিলেন, কোম্পানি বেঁচে গিয়েছিল, রোহান গ্রেপ্তার হয়েছিল, এবং বাঁচানো লোকটি ছিল অর্জুন শর্মা। একজন শিল্পপতির আত্মসম্মান ভেঙে গিয়েছিল, তার খুশির চেয়ে লজ্জা বেশি হচ্ছিল। তিনি কোম্পানিকে দেউলিয়া হতে দিতে পছন্দ করতেন, তার চেয়ে সেই লোকটির অনুগ্রহ নেওয়া যাকে তিনি একবার খারাপভাবে অপমান করেছিলেন। তিনি তার চোখ বন্ধ করে নিলেন এবং দেওয়ালের দিকে মুখ ফেরালেন। কারো সাথে দেখা করতে চাননি। ঘরের দরজা ধীরে ধীরে খুলল। একটি পরিচিত পদশব্দ এলো। বিক্রম সিং জানতেন এটি কে, কিন্তু তিনি শোয়ার ভান করলেন। ডাক্তার সাহেব, তিনি এখন কেমন আছেন? অর্জুনের গভীর, সম্মানজনক কণ্ঠস্বর এলো। বিক্রম সিং তার চোখ সামান্য খুললেন। তার বিছানার পাশে শুধু অর্জুন এবং অদিতিই ছিল না, সেই বুড়ো হেড ডাক্তারও ছিলেন, যিনি বহু বছর আগে অদিতির চিকিৎসা করেছিলেন এবং এখন তার জীবন বাঁচাচ্ছিলেন। ডাক্তার মেডিকেল ফাইলটি দেখলেন এবং তারপর বিক্রম সিংকে দেখে একটি লম্বা শ্বাস নিলেন। বিক্রমজি, আপনি জেগে গেছেন, তাই নাটক করবেন না। আপনার হৃদয় দুর্বল, কিন্তু আপনার বিবেক তার চেয়েও বেশি দুর্বল। আপনি কি জানেন যে কে এইমাত্র আপনার পুরো হাসপাতালের বিল শোধ করেছে এবং মুম্বাইয়ের সেরা হৃদরোগ বিশেষজ্ঞকে আপনার অপারেশনের জন্য ডেকেছে? বিক্রম সিং চুপ থাকলেন। ডাক্তার চালিয়ে গেলেন, তার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ হয়ে গেল। 3 বছর আগে আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এই যুবক আমাকে মানা করে দিল। আজ আমাকে এটা বলতে হচ্ছে, কারণ আমি চাই না যে একটি পরিবার আপনার অন্ধত্বের কারণে ভেঙে যাক। বিক্রম সিং আশ্চর্য হয়ে ডাক্তারের দিকে তাকালেন। এই ছেলে, ডাক্তার অর্জুনের দিকে ইশারা করলেন, সেই ঝড়ো রাতে আপনার মেয়ে এবং আপনার নাতির জীবন বাঁচিয়েছিল। সেই সময় তার কাছে 1 পয়সাও ছিল না। সে তার জীবিকা নির্বাহের মোটরসাইকেল বিক্রি করে দিল, নিজের ফোন বিক্রি করে দিল এবং অপারেশনের জন্য আমার কাছে গুগলিয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডাক্তার থামলেন, তার কণ্ঠস্বর ঘেঘেনা হয়ে গেল। যখন হাসপাতালের ব্লাড ব্যাংকে ও গ্রুপের রক্ত শেষ হয়ে গিয়েছিল, তখন এই ছেলেই আপনার মেয়েকে সরাসরি রক্ত দেওয়ার জন্য অনুমোদিত সীমার চেয়ে বেশি রক্তদান করেছিল। সে রক্ত নেওয়ার ঘরেই জ্ঞান হারিয়ে গিয়েছিল। আপনার মেয়ে এবং আপনার নাতির শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তা এই ছেলেরই। বিক্রম সিং স্তব্ধ হয়ে গেলেন। তার বুড়ো চোখ পুরোপুরি খুলে গেল এবং তিনি অর্জুনকে ঘুরতে লাগলেন। সেই ঝড়ো রাতে স্ত্রীকে ফিরে এলো যখন তিনি বস্তিতে গিয়েছিলেন। সেই রোগা ছেলের ছবি যে তার মেয়ের সামনে দাঁড়িয়েছিল, তার দ্বারা তার মুখের ওপর ছুঁড়ে ফেলা টাকার ছবি, তার অপমানজনক শব্দ, তুই তাকে বাঁচিয়েছিস, হয় তাকে মানুষ করছিস যাতে একদিন আমাকে বিক্রি করতে পারিস। ডাক্তারের প্রতিটি শব্দ তার হৃদয়ে পক্ষপাতের বরফের পাহাড় ভেঙে দিল। দেখা গেল যে তিনি শুধু একজন অন্ধ মানুষই ছিলেন না, বরং সবচেয়ে খারাপ, অকৃতজ্ঞও ছিলেন। তিনি তার পরিবারের রক্ষককে পিষে দিয়েছিলেন। বিক্রম সিং কাঁপছিলেন, ওঠার চেষ্টা করছিলেন। অদিতি দৌড়ে তার বাবাকে সাহারা দিল। তার চোখের জল গড়িয়ে পড়ল, তার বলিরেখায় ছড়িয়ে গেল। তিনি অর্জুনকে দেখলেন, তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো আওয়াজ বের হল না। অর্জুন কাছে এলো, কোনো বিদ্বেষ ছাড়াই। সে টেবিলের ওপর একটি জং ধরা লোহার বাক্স রাখল, সেই বাক্স যা সে 3 বছর ধরে তার বিছানার নিচে সংরক্ষণ করে রেখেছিল। বিক্রম সিং, অর্জুন বলল, তার কণ্ঠস্বর কোমল কিন্তু দৃঢ় ছিল। এতে সেই 20 লক্ষ টাকা আছে যা আপনি আমাকে 3 বছর আগে দিয়েছিলেন। আমি 1 পয়সাও খরচ করিনি। আমি এটি তাই রাখিনি কারণ আমি আপনার ওপর রাগান্বিত ছিলাম, বরং নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমাকে আপনার সামনে সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আমি অদিতিকে মানুষত্বের খাতিরে বাঁচিয়েছিলাম এবং পরে ভালোবাসার জন্য, কখনো আপনার টাকার জন্য নয়। আজ আমি এটি আপনাকে ফেরত দিতে চাই। বিক্রম সিং লোহার বাক্সটি দেখলেন এবং তারপর অর্জুনকে। তিনি ভেঙে পড়ে কাঁদতে লাগলেন। এমন একজন মানুষের চোখের জল যে তার পুরো জীবন গর্ব নিয়ে বেঁচেছিল, এখন একটি গরিব ছেলের মহান চরিত্রের সামনে ভেঙে গিয়েছিল। আমি ভুল ছিলাম, বিক্রম সিং শিশিয়ে বললেন। তার কাঁপানো হাত অর্জুনের হাতে ছিল।
আমি একজন খারাপ মানুষ, আমি তোমার সাথে ভুল করেছি, আমার চোখ অন্ধ ছিল। প্রথমবারের মতো সিংহ লজিস্টিক্সের সভাপতি তার মাথা ঝুঁকিয়ে দিলেন। এটি শক্তির সামনে ঝুঁকে যাওয়া ছিল না, বরং একটি মহান চরিত্রের প্রতি সম্মান ছিল। অর্জুন তার হাত শক্ত করে ধরল এবং তাকে শুতে সাহায্য করল। আমার ক্ষমা চাই না, আমার শুধু এটাই চাই যে আপনি আমাকে পিন্টুর বাবা হিসেবে স্বীকার করুন, সেই মানুষ যে তার বাকি জীবন অদিতিকে রক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ, বিক্রম সিং দ্রুত মাথা নাড়লেন, তার চোখের জল ঝরছিল। তিনি অদিতিকে ডাকলেন এবং তার হাত অর্জুনের হাতে রেখে দিলেন। মেয়ে, ওর খেয়াল রাখিস, আমাকে মাফ করে দিস। 3 মাস পর মুম্বাইতে একটি জমককালো সূর্যাস্ত হল। সমুদ্রের হাওয়ায় একটি পরিচিত নোনতা স্বাদ ছিল। সমুদ্রের ধারের রাস্তায় কোনো ধনীর বিয়ের সুপারকার ছিল না, বরং একটি সাধারণ হৃদয় স্পর্শকারী দৃশ্য ছিল। একটি পুরনো হিরো বাইক যা ঝলমল করছিল, ধীরে ধীরে চলছিল। তাকে অর্জুন চালাচ্ছিল, সভাপতির স্যুটে নয়, বরং একটি সাধারণ সাদা শার্টে এবং একটি হেলমেট করা। তার পিছনে তার কোমরকে শক্ত করে ধরে অদিতি বসেছিল। তার সাদা পোশাক হাওয়ায় উঠছিল এবং তার হাসি সন্ধ্যার রোদ থেকেও বেশি উজ্জ্বল ছিল। আর দুজনের মাঝে 3 বছরের পিন্টু বসেছিল, যে খুশি হয়ে হাসছিল এবং উড়ন্ত সামুদ্রিক পাখিদের দিকে ইশারা করছিল। অর্জুন কোম্পানির স্থিতিশীল হওয়ার সাথে সাথে বন্ধকের দোকান থেকে তার এই পুরনো বন্ধুকে ফিরিয়ে কিনে নিয়েছিল। তার জন্য এই বাইকটি কোনো মার্সিডিজ থেকেও বেশি মূল্যবান ছিল। এটি তার সবচেয়ে কঠিন দিনের সাক্ষী ছিল এবং তার খুশির শুরুটাও। সে বাইকটি সমুদ্রের ধারে থামালো, যেখানে 3 বছর আগে সে বৃষ্টিতে হতাশ চিৎকার করেছিল। কিন্তু আজ সমুদ্র শান্ত ছিল, ঢেউগুলো একটি প্রেমের গান গাইছিল। অর্জুন পিন্টুকে নামালো এবং তারপর অদিতির হাত ধরে বালির উপর হাঁটতে লাগল। বিক্রম সিং, সারদা বাই এবং কেফাস্টের দল দূর থেকে অপেক্ষা করছিল, একটি আরামদায়ক বারবিকিউ পার্টির প্রস্তুতি নিচ্ছিল। তোমার কি কোনো আফসোস আছে? অদিতি হঠাৎ জিজ্ঞেস করল, তার মাথা তার কাঁধে রেখে। অর্জুন বিশাল সমুদ্রকে দেখলেন এবং তারপর তার স্ত্রীর চোখের গভীরে দেখলেন। সে হাসল, একটি শান্ত হাসি। না, যদি সেই ঝড়রাত না হতো তবে আমি আমার জীবনের রংধনু কিভাবে পেতাম? লাল সূর্য সমুদ্রে ডুবে গেল, পুরো আকাশকে গোলাপি রঙে রাঙিয়ে দিল। 3 জনের ছায়া, একটি ছোট পরিবার যা ঝড়ের মধ্যে দিয়ে গিয়েছিল, বালির ওপর লম্বা হয়ে গেল এবং এক হয়ে গেল। যন্ত্রণা এবং ঘৃণা সমুদ্রের ঢেউ বয়ে নিয়ে গেল, কেবল ভালোবাসা এবং দয়ালুতা অবশিষ্ট রইল। বাতাসে আলোর স্তম্ভের মতো শক্তিশালী এবং স্থায়ী।